গল্পের নাম পরি যখন বউ। লিখেছেন নিশাদ। নিশাদ, কোথায় তুই? আমি, কেন, কি হয়েছে? আমি তো বাসায়। শুভ, আমার পরিচিত একজন হাসপাতালে ভর্তি, রক্ত লাগবে। তুই না বলছিলি কারো রক্ত লাগলে রক্ত দিবি? আমি, দিব। কোথায় আছেন উনি, কোন হাসপাতালে? শুভ, তুই রেডি হয়ে বেরিয়ে আয়, আমি ও জাহিদ যাচ্ছি তোর বাড়ির দিকে, একসাথে যাব সবাই। আমি, ঠিক আছে আয়। এই বলে আমি রেডি হলাম। কিছুক্ষণের মধ্যে ওরা দুজন চলে আসলো। তিনজন মিলে রওনা হলাম হাসপাতালের দিকে। হাসপাতালে যাবার পর আমি রক্ত দিলাম সেই অসুস্থ লোকটাকে। রক্ত দেবার পর শুভ বলল, নিশাদ, তুই রক্ত দিচ্ছিস, এখন যাওয়া ঠিক হবে না, মাথা ঘুরতে পারে। তুই এই বেডে শুয়ে একটু রেস্ট কর, আমি ও জাহিদ দেখে আসি এখন ওনার কি অবস্থা। এই বলে শুভ ও জাহিদ চলে গেলেন অসুস্থ লোকটার কাছে। আমি বেডের মধ্যে শুয়ে আছি, শরীরটা একটু দুর্বল লাগছিল, চোখটা লেগে আসছে, ঘুমিয়ে পড়বো। ঠিক তখনই একটা মেয়ে এসে বলে উঠলেন, মেয়েটা, কেমন আছেন? আমি, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? সরি, আপনাকে তো চিনতে পারলাম না। মেয়েটা, আমাকে চিনবেন না, আমার মা অসুস্থ, এই হাসপাতালে ভর্তি, আমি দেখলাম আপনি একজনকে রক্ত দিলেন। আমি, ওহ আচোচা, হোম ঠিকই দেখছেন, অসুস্থ লোকটা আমার বন্ধুর কাছের কেউ। মেয়েটা, হোম, আপনি তো অনেক ভালো মানুষ, মানুষের উপকার করেন। আমি, আরে না, কি যে বলেন, রক্ত দিলে কি ভালো মানুষ হয় নাকি? এটা আমার না, সবারই কর্তব্য। যাই হোক, বসুন, দাঁড়িয়ে আছেন কেন? মেয়েটা, না বসবো না, এখন চলে যাই, আবার দেখা হবে, আসবো আমি, ভালো থাকবেন। এই বলে চলে গেলেন মেয়েটা। এদিকে শুভ ও জাহিদ চলে আসলেন, এসে আমাকে উদ্দেশ্য করে বলল, কিরে, কার সাথে কথা বলিস? ফোন আসছিল নাকি? আমি, আরে না, ফোন আসেনি, দেখলি না কত সুন্দরী মেয়ে? ভালোই হয়েছে, রক্ত দিতে এসে সুন্দরী একটা মেয়ের সাথে দেখা হলো, কত মায়াবী চেহারা দোস্ত, দেখলি না, তোদের সামন দিয়ে তো চলে গেল। আমার কথা শুনে শুভ ও জাহিদ একজন আরেকজনের দিকে তাকিয়ে বলে উঠল, জাহিদ, হ্যাঁ হলি নাকি? আমরা তো কোন মেয়েকে দেখতে পারলাম না, কোথায় মেয়ে? ওই রুম থেকে কথা শুনে মনে করছি তুই ফোনে কারো সাথে কথা বলছিস। আমি, ভালোই হয়েছে দেখিসনি, দেখলে নজর দিতি। নীলার সাথে ব্রেকআপ হবার পর প্রেম করার ইচ্ছেটাই মরে গেছিল, কিন্তু বিশ্বাস কর, এই মেয়েটাকে দেখার পর কেমন জানি অন্য রকম ফিল অনুভব করলাম। আচ্ছা বাদ দে, চল, এখন সন্ধ্যা হয়ে গেছে, বাইরে গিয়ে কিছু খেয়ে বাসায় যাব। এই বলে তিন বন্ধু মিলে বাইরে গেলাম। বাইরে কিছু একটা খেয়ে আমি শুভ ও জাহিদকে বললাম, আচ্ছা এখন তাহলে বাড়িতে চলে যাই, কেমন, ভালো থাকিস, কালকে দেখা হবে। জবাবে শুভ বলল, নিশাদ, একাই যেতে পারবি নাকি এগিয়ে দিয়ে আসবো? জানিস তো ওই ঘটনার পর থেকে মাঝে মাঝে আমার সাথে অদ্ভুত কিছু ঘটছে। আমি, ওই ঘটনা কি ভুলতে পারি? শুধু তোর সাথে না, আমার সাথেও অদ্ভুত কিছু ঘটে, আমাদের থেকে সেই বিপদটা কাটেনি। তাই সাবধানে থাকাটাই ভালো। যাই হোক, এখনো তেমন রাত হয়নি, আমি চলে যেতে পারবো, তোরা বাসায় যা। এই বলে ওদের কাছ থেকে বিদায় নিয়ে অটোতে করে রওনা করলাম বাড়ির দিকে। কিছুক্ষণ পর অটো থেকে নামলাম। 5 মিনিটের মতো পথ হেঁটে যেতে হবে। তো অটো থেকে নেমে হাঁটতে শুরু করলাম, ঠিক তখনই পিছন থেকে সেই মেয়েটা ডাক দিল, যে মেয়েটাকে হাসপাতালে দেখছিলাম। মেয়েটার ডাক শুনে পিছন ফিরে তাকালাম। ঠিক তখনই মেয়েটা বলল, কি ব্যাপার, আপনাকে কখন থেকে ডাকছি, শুনছেন না যে? আমি, কই, শুনতে পাইনি। আর আপনি এখানে কেন? কি করছেন এখানে? মেয়েটা, ওই তো সামনে আমার নানা বাড়ি, হাসপাতালে থাকতে ভালো লাগে না, তাই নানা বাড়িতে থাকবো ভাবছি। আমি, ও আচোচা, তাই নাকি, চলেন হাঁটতে হাঁটতে কথা বলি। আচোচা, আপনার মায়ের শরীর এখন কেমন? মেয়েটা, হুম, এখন খানিকটা ভালো। আপনার বাড়ি কি এদিকে? আমি, হুম, এই তো সামনে। এভাবে মেয়েটার সাথে গল্প করছি আর হাঁটছি। হঠাৎ পিছন থেকে বাবা ডাক দিলেন। বাবার ডাক শুনে পিছনে ফিরে দেখি বাবা হাতে বাজারের ব্যাগ। আমাকে দেখে বলল, কিরে, কোথা থেকে ফিরলি? পিছন থেকে ডাকছি, শুনছিস না? জবাবে আমি বললাম, বাবা, ওই একটু বাইরে গিয়েছিলাম, বাসায় যাচ্ছি। তখন বাবা বললেন, তা নয় বুঝলাম, কিন্তু একা একা কার সাথে কথা বলছিস পিছন থেকে শুনলাম? আমি, একা না তো বাবা, উনি ওই মেয়েটার সাথে কথা বলছিলাম। বাবা, কোথায় মেয়ে? কার কথা বলছিস? এখানে তো কাউকে দেখছি না। বাবার কথায় অবাক হয়ে মেয়েটার দিকে তাকালাম, আরে সত্যি তো, মেয়েটা কোথায় উধাও হয়ে গেল? এখানেই তো ছিল। আমি কি ভুল দেখলাম? আরে না, আমি তো কথাও বললাম মেয়েটার সাথে। আমাকে চিন্তিত দেখে বাবা বললেন, আরে ভুল দেখছিস হয়তো, চল চল বাড়িতে চল। বাবার কথায় বাড়িতে চলে গেলাম। কেমন একটা চিন্তা হচ্ছে, আরে মেয়েটা কোথায় গেল?
তখন হাসপাতালে শুভ ও জাহিদ বলছিল মেয়েটাকে দেখেনি, অথচ মেয়েটার সাথে আমি কথা বলছি। একটু আগে মেয়েটাকে আবার দেখলাম, কথা বললাম, কিন্তু বাবা দেখলো না। বিষয়টা কেমন যেন অদ্ভুত লাগছে। যাই হোক, সেদিন রাতের বেলা খাবার শেষে ঘুমিয়ে পড়ব, ঠিক তখনই আমার রুমে কাউকে অনুভব করি। আমার মনে হচ্ছিল আমার রুমে আমি কাউকে অনুভব করলাম। কে থাকতে পারে আমার রুমে? বিছানা থেকে উঠে রুমের লাইটটা জ্বালিয়ে ভালো করে দেখলাম রুমে কেউ নেই। মনের ভুল ভেবে শুয়ে পড়লাম। সেই রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম সেই মেয়েটা আমাকে দূর থেকে ডাকছে, কিন্তু কাছে আসছে না। আমি মেয়েটার কাছে যাব, ঠিক তখনই মায়ের প্রচন্ড চিৎকারে ঘুম ভেঙে যায় আমার। ঘুম ভাঙতেই তাড়াহুড়ো করে মায়ের রুমে গিয়ে দেখি মা জ্ঞান হারিয়ে পড়ে আছে। বাবা চেষ্টা করছে মায়ের জ্ঞান ভাঙানোর। মায়ের চিৎকারে আশপাশের বাড়ির অনেকে জেগে গেছে। আমি মায়ের কাছে গিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা কি হয়েছে মায়ের? জবাবে বাবা বললেন, জানি না, হঠাৎ চিৎকারে উঠে দেখি তোর মা জ্ঞান হারিয়ে পড়ে আছে। বাবার কথা শুনে দুজনে মিলে মায়ের জ্ঞান ফিরানোর চেষ্টা করলাম। প্রায় 1 ঘন্টা পর জ্ঞান ফেরে মায়ের। মায়ের জ্ঞান ফেরার পর কান্না করতে থাকে। মার চেহারা দেখে মনে হয় অনেক ভয় পেয়েছে। মায়ের কান্না দেখে বাবা জিজ্ঞেস করে, কি হয়েছে, ভয় পেয়েছো নাকি? বলো আমাদের কি হয়েছে, চিৎকারি বাদিলা কেন? বাবার কথায় মা কিছুই বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি বাবাকে বললাম, বাবা থাক, জোর করার দরকার নেই, ঘুমিয়ে পড়ো, সকাল হলে শোনা যাবে কি হয়েছে। যাই হোক, কথা মতো মা বাবা ঘুমিয়ে পড়লেন, আমিও রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকাল বেলা মাকে জিজ্ঞেস করলাম, মা রাতে কি হয়েছিল? জবাবে মা ভয় ভয় বলে, আর বলিস না বাবা, রাতে তোর বাবা ও আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখি একটা মেয়ে। মেয়ে বলতে ভয়ানক দেখতে একটা মেয়ে। মেয়েটার চোখগুলো না বাবা সাধারণ মানুষের মতো না, একদম সাদা। আর মুখের এক সাইড পড়ে গেছে, কয়লার মতো কালো হয়ে আছে। আমাকে দেখে একটা হাসি দিল। আমি চিৎকার দিতে যাব, ঠিক তখনই সেই ভয়ঙ্কর মেয়েটা আমার গলা চেপে ধরে আর বুকের উপর চড়ে বসে। আমি নড়াচড়া করতে পারছিলাম না। এদিকে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তাই শরীরের সমস্ত শক্তি দিয়ে সেই মেয়েটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলাই দিয়ে একটা চিৎকার দেই। ঠিক তখনই সেই মেয়েটা কুকুরের রূপ ধারণ করে জানালা দিয়ে পালিয়ে যায়। আর একটা কথা বাবা, মেয়েটা আমাকে একটা কথা বলছিল। মেয়েটা বলছিল, প্রতিশোধ নিতে আসছি, তোর বুকের ধনকে কেড়ে নিব। তোর ছেলের লাতারা চিহ্ন দেখবি, সেই সময় আর বেশি নেই। মায়ের মুখে কথাগুলো শুনে থমকে গেছি। মা যে মেয়েটার বর্ণনা দিল, এই রকম ভয়ানক বর্ণনার মেয়ের কথা আমি জানি। যাই হোক, এসব নিয়ে মাথা না ঘামিয়ে মাকে শান্ত করে বললাম, মা ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, ভয় পাবার দরকার নেই। ঠিক তখনই আমার ফোনে একটা কল আসলো। শুভ কল করছে। শুভর কলটা রিসিভ করতেই বলে উঠল, দোস্ত জানিস কি হয়েছে? আমি, কি হয়েছে, কোন সমস্যা কি? তখন শুভ বলল, হ্যাঁ রে, বড় সমস্যা। কাল রাতে আমার মায়ের সাথে ভয়ানক কিছু ঘটেছে। শুধু আমার মায়ের সাথে না, জাহিদের বাবার সাথেও ঘটেছে। তুই তো জানিস জাহিদের বাবা হার্টের রোগী। ওর বাবা এতটাই ভয় পেয়েছে যে এখন হাসপাতালে ভর্তি। শুভর মুখে কথাটা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। কি আমার মায়ের মতো তাহলে তিনজনের মা বাবার সাথে এমনি ভয়ানক ঘটনা ঘটেছে, এটা কি করে হতে পারে? শুভ শোন জাহিদ, ও তুই তাড়াতাড়ি আমার সাথে দেখা কর, আমি আসছি। এই বলে 3 বন্ধু একসাথে হলাম। তিনজনের দেখা হতেই আমি বলে উঠলাম, আমি তাহলে সে আমাদের পিছু ছাড়েনি, তাই না? আমি জানি এটা ওরই কাজ। শুভ, কার কথা বলছিস তুই? জাহিদ, আমি জানি নিশাদ কার কথা বলছে। তুই আইনার কথা বলছিস, তাই না? আমি, হুম ঠিক। কারণ মা যে বর্ণনা দিয়েছিল তাতে আইনার কথায় মনে হয় মুখের এক সাইড পড়ে যাওয়া, চোখগুলো সাদা। শুভ, হুম ঠিক, এটা ওরই কাজও আমাদের পিছু ছাড়েনি। এক রাতে আমাদের তিনজনের মা বাবাকে দেখা দিচ্ছে, ও ভাবতে পারিস অবস্থাটা কতটা ভয়ানক। আমি, হুম আচ্ছা শোন, এই ব্যাপারে যেন কারো বাড়ির কেউ না জানে। আমার মা যে ভয় পেয়েছে, এটা যেন কোন ভাবে তোর বাড়ির কেউ না জানে, ওকে বিষয়টা গোপন রাখিস। এরপর যদি কোনোদিন আবারও সেই একই ঘটনা ঘটে, তখন কোন হুজুর বা কবিরাজের বাড়ি যাব। এই বলে যে যার বাড়িতে চলে গেলাম। শুভ ও সাগরের কাছ থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে গেলাম। ভেবেছিলাম মায়ের সাথে মনে হয় আর কোন সমস্যা হবে না, কিন্তু পরপর 3টা রাতে মা ভয় পেয়েছেন। শুধু আমার মা না, শুভ ও জাহিদের বাবা, সবার এই কি অবস্থা। এবার কোন এক হুজুরের কাছে যেতে হবে। তাই বাড়ি থেকে রওনা হলাম শুভ ও জাহিদের সাথে দেখা করতে। ওদের সাথে দেখা করে সবাই মিলে একসাথে যাব হুজুরের বাড়িতে।
যাই হোক, বাড়ি থেকে বের হবার পর রাস্তায় সেই মেয়েটার সাথে দেখা হয়। দেখা হতেই মেয়েটা আমার দিকে তাকিয়ে বলে, মেয়েটা, কি খবর, আপনি কেমন আছেন? আমি, ভালো না, আমার মায়ের সাথে রাতে অদ্ভুত ভয়ানক কিছু ঘটেছে, তাই হুজুরের বাড়িতে যাচ্ছি। মেয়েটা, ওর তাই বুঝি, ঠিক আছে যান, পরে দেখা হবে, তখন কথা বলবো। আমি, আচ্ছা শোনেন, 2-3 দিন আগে আমি আপনাকে স্বপ্নে দেখেছি। আমি দেখেছি আপনি দূর থেকে আমাকে ডাকছেন কিন্তু কাছে আসছেন না। মেয়েটা, তাই নাকি, কি জানি, ওটা তো স্বপ্ন ছিল। আপনি এখন যান, পরে আসবো আপনার সাথে দেখা করতে। এই বলে মেয়েটা চলে গেল, আমিও চলে গেলাম। শুভ ও জাহিদের কাছে। ওদের কাছে যাবার পর 3জন মিলে একজন হুজুরের কাছে গেলাম। হুজুর জিন ভূতের তাড়ানোর জন্য বেশ নামকরা। যাই হোক, হুজুরের বাড়িতে যাবার পর হুজুর আমাদের কাছ থেকে সব সমস্যা শুনলেন। শুনে উনি আমাদের 3জনকেই বললেন, সমস্যাটা তোমাদের জন্যই হয়েছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। তোমরা যার ক্ষতি করেছো তার কোন আত্মায় হয়তো তোমাদের মা বাবাকে ভয় দেখাচ্ছে। যাই হোক, আমি এখন কিছু কাজ করে দিচ্ছি, এগুলা নিয়ে যাও, এরপরও যদি কোন সমস্যা হয় তাহলে অন্য পদক্ষেপ নিব। এখন তোমরা চলে যাও। হুজুরের কথা মতো জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছিলাম, তখন হুজুর আমাকে ডাক দিয়ে বললেন, নিশাদ শোনো, তোমার সাথে একটা কথা আছে। শুভ, তুমি ও জাহিদ বাইরে অপেক্ষা করো, আমি নিশাদের সাথে একটু কথা বলি। হুজুরের কথায় জাহিদ ও শুভ বাইরে গেলেন। তখন হুজুর আমাকে অবাক করা একটা কথা বললেন। হুজুর বললেন, নিশাদ, তুমি কি জানো কিছুই দিন ধরে তোমার সাথে যে মেয়েটার দেখা হয় সে কে? আমি, কেউ জানি না তো। তখন হুজুর বললেন, সেই মেয়েটা কোন মানুষ না, মেয়েটা জিন জাতি, আমরা যাকে পরি বলি ওই মেয়েটা পরি। হুজুরের মুখে কথাটা শুনে আমি বললাম, কি মেয়েটা মানুষ নয়? আমি কি শুনলাম, তাই তো বলি, মেয়েটাকে আমি দেখি, অন্য কেউ দেখতে পায় না কেন? যাই হোক, তখন হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা করলাম। পথে শুভ ও জাহিদ জিজ্ঞেস করলো, নিশাদ হুজুর তোকে কি বললো রে আলাদা ভাবে? তখন ওদেরকে কথা ঘুরিয়ে বললাম, না তেমন কিছু না। উনি একটা আমল শিখিয়ে দিলেন, বললেন বেশি সমস্যা হলে এই আমলটা করবে। এই বলে আমি বাড়িতে চলে গেলাম। শুভ ও জাহিদ ওরাও চলে গেল। সেদিন রাতের ঘটনা, ঘুমানোর প্ল্যান করছি, ঠিক তখনই হঠাৎ আমার পাশে সেই মেয়েটাকে লক্ষ্য করি। মেয়েটা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটাকে দেখে এক লাফে বিছানার উপর উঠে বসি। আপনি এখানে কি করেন? আমার রুমে কেন, কিভাবে আসলেন? তখন মেয়েটা বললেন, অনেক কষ্টে আপনার বাসা খুঁজে পেলাম, এসে দেখি দরজা খোলা, তাই ভিতরে চলে আসলাম। মেয়েটার কথা শুনে বললাম, আমি, ও আচ্ছা তাই না, হইছে, অনেক অভিনয় করছেন, এখন আসল কারণটা বলেন তো, কি চান আমার কাছে? মেয়েটা, কি চাই মানে? আমি তো গল্প করতে আসলাম। আমি, ওই চুপ, আমি আজকে হুজুরের বাড়িতে গেছিলাম জানেন তো, তাই না? হুজুর সব বলেছে আমাকে। মেয়েটা, ওহ আচ্ছা, আমি জিন জাতি মানে পড়ি, এটা জেনে গেছো তাই না? আমি, পড়ি। তাই তাহলে আমাকে দেখে ভয় করছে না? আমি, না ভয় করে না। পড়ি, তাই নাকি, কেন? আমি, আপনি তো সুন্দর দেখতে, তাই। আপনি কি পেতনি বা ডাইনি, কোন কারণে ভয় পাবো? পড়ি, ওহ আচ্ছা, তাহলে সুন্দর চেহারা পাল্টে ডাইনির রূপ ধারণ করি? আমি, আরে না না, ওরকম দেখে আবার ভয় জ্ঞান হারাতে পারি। পড়ি, হা হা হা, ভীতু। আমি, আচ্ছা নাম কি আপনার? পড়ি, আমার নাম ইকরা। এভাবে পরীর সাথে গল্প করছিলাম, হঠাৎ করে পাশের রুম থেকে বাবা বলে উঠলেন, নিশাদ, কার সাথে কথা বলিস এত রাতে? বাবার কথার জবাবে আমি বলি, না বাবা, কারো সাথে না, ফোনে কথা বলছিলাম। এই বলে পরি মানে ইকরাকে বললাম, তুমি এখন চলে যাও, মা বাবা কেউ দেখলে তারা চিহ্ন মস্যা হবে। আমার কথায় ইকরা চলে গেলেন। আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে কেটে গেল 7টা দিন। এই 7 দিনে আমাদের কারো সাথে কিছু ঘটেনি, কিন্তু এখন জাহিদের সাথে সমস্যা শুরু হয়েছে। জাহিদ আমাকে ও শুভকে দেখা করতে বলে, কথামতো আমরা জাহিদের সাথে দেখা করি। ওর সাথে দেখা হতেই জাহিদ বলল, ভাই এখন তো আমাদের মা বাবার সাথে সমস্যা হচ্ছে না, কিন্তু সমস্যাটা আমার সাথে শুরু হয়েছে। জাহিদের কথা শুনে আমি বলি, কি হয়েছে বলতো? তখন জাহিদ বলে, শোন তাহলে, কাল রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে যায় একটা আওয়াজে। আওয়াজটা পেয়ে চোখ খুলে দেখি আমার দুপায়ে একটা কালো সাপ পেঁচিয়ে ধরছে। আমি আরো দেখলাম আমার পায়ের কাছে একটা কালো ছায়ার মতো অবয়ব দাঁড়িয়ে আছে। সেই অবয়বটার চোখে চোখ পড়ার পর আমি আর কিছু বলতে পারছিলাম না। আমি মনে হয় কন্ট্রোল হারিয়ে ফেলেছি, একদম চুপ হয়েছিলাম। তখন সেই কালো অবয়বটা আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, প্রতিশোধ নিতে আসছি রে, প্রতিশোধ।
সময়টা আর বেশি নেই, তোর বুক থেকে কলিজাটা বের করে নিব। এই বলে একটা বিকট হাসি দিয়ে চলে গেল। ভয়ে আমি কিছু বলতে পারছি না, শুধু দেখেই গেলাম। অবয়বটা চলে যাবার পর ভয় আর ঘুমাইনি, রুমের লাইট জ্বালিয়ে বসেছিলাম। ওদিকে মা বাবাকেও কিছু বলতে পারিনি। এখন তোরা বল কি করব? জাহিদের মুখে কথাগুলো শোনার পর আমি ও শুভ বেশ অবাক হই। আমি জাহিদকে শান্ত হতে বলি, দেখ জাহিদ, এই কথাগুলো বাড়িতে বলা ঠিক হবে না। কাল রাতের মতো যদি সামনে আর কোনোদিন কিছু ঘটে তাহলে তোকে নিয়ে একজন কবিরাজের কাছে যাব, চিন্তা করিস না। এই বলে যে যার যার বাড়িতে চলে গেলাম। গত রাতের মতো আজকে রাতেও ইকরা পরি আমার রুমে আসেন। ওকে দেখে বলি, ওই আজকেও আসছো? সাবধান, আস্তে কথা বলো, মা বাবা বুঝে ফেলবে আবার। আমার কথা শুনে ইকরা বলল, ইকরা, শুনলে কি হবে? আমি, শুনলে সন্দেহ করবে। ইকরা, তাই নাকি? সন্দেহ করলে করবে, তাতে আমার কি? আমি রোজ রাতে তোমার রুমে আসবো তোমাকে দেখতে। আমি? কেন, আমাকে দেখার কি আছে? আমি কে তোমার? ইকরা, তুমি আমার ভালো লাগার কেউ। সত্যি বলতে তোমাকে আমার ভালো লাগে, তাই তোমার পিছু নিয়েছি, তাই তোমার কাছে আসি। আমি তো মানুষ, তুমি পড়ি, এইভাবে কি ভালোবাসা সম্ভব? এই ভালোবাসা কেউ মেনে নিবে না। ইকরা, সেটা পরে দেখা যাবে, সময় হলে মানবে সবাই। আমাকে কি তোমার ভালো লাগে না? আমি সেটা তো বলিনি। সত্যি বলতে তোমাকেও আমার ভালো লাগে, কিন্তু চিন্তা হচ্ছে অন্য সবার জন্য কেউ কি এই ভালোবাসা মানবে? ইকরা, সময় হলে ঠিকই মানবে। আচ্ছা শোনো, আমি এখন চলে যাচ্ছি, একটা কাজ আছে, কালকে দেখা হবে। এই বলে চলে গেল ইকরা। আমিও ঘুমিয়ে পড়লাম। খুব সকালে শুভর ফোন আসে। এত সকালে শুভ কল করছে কেন? ফোনটা রিসিভ করে ঘুমের ঘোরে বলে উঠলাম, কিরে শুভ, এত সকালে ফোন করছিস কেন? ঘুমাতেও দিবি না? তখন শুভ বলে উঠল, নিশাদ, একটা খারাপ খবর আছে। জাহিদ? আমি? জাহিদের কি হয়েছে? ও কি আজকে রাতেও ভয় পেয়েছে? শুভ: না ভাই, জাহিদ আর বেঁচে নেই, ও মারা গেছে। শুভর মুখে কথাটা শুনে এক লাফে বিছানা থেকে উঠলাম। আরে কি বলিস? রাতে উল্টো পাল্টা স্বপ্ন দেখে পাগল হয়ে গেছিস নাকি? শুভ: না ভাই, ঠিকই বলছি, আমি এখন জাহিদের বাড়িতে, তুই তাড়াতাড়ি আয়। শুভর কথায় তাড়াতাড়ি করে চলে গেলাম জাহিদের বাড়িতে। সবাই কান্নাকাটি করছে। আমি পৌঁছাতেই শুভ বলল, নিশাদ, আসছিস? দেখ জাহিদের শরীরটা কেমন কালো হয়ে আছে। শোন, এদিকে আয়। এই বলে ফাঁকা কোথাও চলে গেলাম আমি ও শুভ। তখন শুভ বলল, নিশাদ, আমি শিওর এটা কোন স্বাভাবিক মৃত্যু না। ওর কথার জবাবে আমি বলি, হ্যাঁ ঠিক বলছিস, কিন্তু এটা যেন কেউ না জানে। শুভ: দু একদিনের মধ্যে বড় কোন হুজুর বা কবিরাজের বাড়ি যেতে হবে আমাদের, নয়তো জাহিদের মতো আমাদেরও এমন অবস্থা হবে। এই বলে আমি ও শুভ দুজনে আবারও জাহিদের লাশের পাশে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ আমি খেয়াল করলাম জাহিদের হাতের মধ্যে কিছু একটা চিহ্ন দেখা যাচ্ছে। এটা দেখে শুভকে বললাম, শুভ দেখ, জাহিদের হাতে ওটা কিসের চিহ্ন? আমার কথায় শুভ জাহিদের হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন। আমার কথা শুনে শুভ জাহিদের হাতের দিকে তাকিয়ে বললেন, ঠিকই তো, ওর হাতে ঈগল পাখির মতো একটা চিহ্ন। এটা দেখে কাউকে কিছু বলতে পারিনি, চুপ করেছিলাম। এর কিছুক্ষণ পর জাহিদকে মাটি দেওয়া হয়। খুব ভালো বন্ধু ছিল আমাদের, এভাবে ও মারা যাবে ভাবতে পারিনি। যাই হোক, জাহিদের মাটি দেওয়া শেষে আমি ও শুভ হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিই। দুইজনের মন খারাপ করে হাঁটতেছি আর দুজনে কথা বলছি। কথার এক ফাঁকে আমি শুভকে বলি, শুভ শোন, তোকে একটা কথা বলার ছিল, জানি হয়তো কথাটা বিশ্বাস করবি না, তবুও শোন। আমি একটা পরীকে ভালোবাসি, ওর নাম ইকরা। শুধু আমি না, ইকরাও আমাকে ভালোবাসে। আমার কথা শুনে শুভ বলল, আরে মজা করিস না তো, জানিস তো আজকে আমার মন খারাপ, এটা কি মজা করার সময়? ওর কথার জবাবে আমি বললাম, ভাই বিশ্বাস কর, সত্যি বলছি, তুই বললে আমি তোকে দেখাবো, বুঝলি? এটা সত্যি। আর হ্যাঁ, আজকে রাতে ইকরা যদি আমার কাছে আসে তাহলে ওকে জিজ্ঞেস করব জাহিদের মৃত্যু কি কারণে হলো, আর তোর আর আমার সাথে জাহিদের মতো ভয়ানক কিছু ঘটবে কিনা। তখন শুভ বলল, ঠিক আছে, বলে দেখিস কি বলে তোর পরি। আচ্ছা, এখন বাড়িতে যা, কাল দেখা হবে। শুভর কথায় বাড়িতে চলে আসলাম। সেই রাতে ইকরা আমার কাছে আসলো। ও এসে আমাকে বলল, ইকরা, কি হয়েছে মহারাজ, আপনার মন খারাপ কেন? আমি, আমার বন্ধু জাহিদ মারা গেছে তাই। আচ্ছা শোনো, একটা কথা জানার ছিল, খুব জরুরি। আমার বন্ধু জাহিদ কি কারণে মারা গেছে, ওর সাথে ভয়ানক কিছু ঘটছে কিনা, তুমি শুধু একটু দেখো, জিন পরীর কারণে ওর মৃত্যু হলো কিনা। তখন ইকরা বলল, ও এই কথা, আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নিয়ে কিছুক্ষণ পর আসছি।
এই বলে চলে গেল। বেশ কিছুক্ষণ পর ইকরা আবার চলে আসলো। এসে আমাকে উদ্দেশ্য করে ইকরা বলল, ইকরা, তুমি ঠিকই বলেছ, তোমার বন্ধুর মৃত্যু স্বাভাবিক ছিল না। একটা খারাপ জিন তোমার বন্ধুকে মেরে ফেলেছে। আমি সেই জিনটার সাথে কথা বলেছি, সে বলল শুধু জাহিদ না, সে তোমার আর তোমার বন্ধু শুভ তোমাদেরও নাকি ক্ষতি করবে। সেই নাকি তোমাদেরও মেরে ফেলতে পারে। আমি, তাই নাকি? কি বলো, এখন কি হবে? ইকরা, ভয় পেও না, আমি আছি তো। শোনো, আমি তোমাকে ওই জিনটার হাত থেকে বাঁচাতে পারবো ঠিকই, কিন্তু ওকে কিছু করতে পারবো না। ওকে শায়েস্তা করতে পারবে মানুষ, মানে কবিরাজ। তুমি ভালো কোন কবিরাজের কাছে যাও? আমি কোথায় যাব, কোথায় পাবো ভালো কবিরাজ? ইকরা, আমি একজন কবিরাজকে চিনি, সেই কবিরাজটা খুব ভালো। আমি, তাই নাকি? তাহলে ঠিকানা বলো, সকাল হলেই ওনার কাছে যাব। ইকরা, না, সকালে গেলে হবে না, এখনই যেতে হবে। ওই কবিরাজ রাতের বেলা একা একা ধ্যান করে, এখন ওনাকে গিয়ে তোমাদের সব সমস্যা বললে উনি রাতের বেলায় ওনার সাথে থাকা জিনকে দিয়ে তোমার কাজ করে দিবে। তুমি এখনই চলো, ভয় পেও না। ইকরার কথা শুনে মনে মনে ভাবলাম ও তো আমার সাথে আছে, তাই ওর কথায় রাজি হয়ে আস্তে করে দরজাটা লাগিয়ে বেরিয়ে পড়লাম ইকরার সাথে। ইকরা আমার সাথে সাথে হাঁটছে। অন্ধকার রাত, সবাই হয়তো ঘুমিয়ে পড়ছে। হাঁটতে হাঁটতে এক সময় দাঁড়িয়ে গেলাম, কারণ আমার সামনে কালো ছায়ার মতো কে যেন দাঁড়িয়ে আছে। আমি দাঁড়িয়ে মনে সাহস নিয়ে বললাম, কে সামনে, কে? কিন্তু আমার কথা শুনে কেউ কিছু বলল না, বরং আমার আরো সামনে এগিয়ে আসলো। আমার দিকে এগিয়ে আসতে আমি তাদের চেহারাটা দেখতে পেলাম। ওদের চেহারা এতটা ভয়ঙ্কর ছিল বলার মতো না। সবাই এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে ভয়ে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমি দু পা পিছনে ফিরে ভয়ে ভয়ে ইকরাকে ডাক দিয়ে বলে উঠলাম, ইকরা, এরা কারা দেখো। এই বলে ইকরার দিকে তাকালাম। আরে ইকরার আবার কি হলো? ওর চোখগুলো রক্তের মতো লাল হয়ে গেল কেন? ইকরা, কথা বলছো না কেন? এরা কারা? আমার পথ আটকিয়ে দাঁড়িয়ে আছে কেন? তখন ইকরা বলল, এরা আমার লোক। ওর কথা শুনে বললাম, মানে কি? বলো, এরা কি চায়? তখন ইকরা ভয়ানক ভাবে হাসতে হাসতে বলল, তোর জান চাই, দিয়ে দে। ওর কথাটা শুনে অবাক হয়ে বললাম, কি বলছো এগুলা? তখন ইকরা বলল, ঠিকই বলছি। বোকা তুই, খুবই বোকা। আমি ইকরা না, আমার নাম রূপা। আমি, কি বলো? তুমি তো আমাকে বলছো তোমার নাম ইকরা, আর তুমি এরকম ভাবে কথা বলছো কেন? তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? আমার কথা শুনে ইকরা হাসতে হাসতে বলল, কিসের ভালোবাসা? সব অভিনয়। আমি তোকে ভালোবাসতে আসিনি রে, প্রতিশোধ নিতে আসছি। ওর কথা শুনে বললাম, প্রতিশোধ? কিসের প্রতিশোধ? তখন ইকরা বলল, আমার বোনের মৃত্যুর প্রতিশোধ। তোদের কারণে আমার বোন মারা গেছে, কাউকে ছাড়বো না। তুই আর শুভ দুজনেই মারা যাবি। হা 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 হা। শোন, তোর বন্ধু জাহিদকে কেউ মারেনি, আমি মেরেছি, আমিই মেরেছি। আমি তোর মা, শুভর মা ও জাহিদের বাবাকে রাতে ভয় দেখাইছি। আমি সে যে এখন তোকে মেরে ফেলবো। তোকে কোনো কবিরাজের কাছে নিয়ে যাবার জন্য বাইরে নিয়ে আসিনি, তোকে মেরে ফেলার জন্য নিয়ে আসছি। ওর কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। সেই কি বলে এগুলা? অবাক হয়ে ওকে জিজ্ঞেস করলাম, বোনকে? তোমার বোন? তখন ইকরা বলল। আমার কথা শুনে ইকরা বলল, আমার বোন আইনা। আমার বোন মারা যাবার জন্য তোরা 3 বন্ধু দায়ী। তোদের কাউকে ছাড়বো না। এই বলে ইকরা আমাকে সজোরে একটা আঘাত করলো। আমি ছিটকে গিয়ে একটা গাছের সাথে বাড়ি খেলাম। বুকের মধ্যে অনেক ব্যথা পেয়েছি। মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, ঠিকমতো কথা বলতে পারছিলাম না। তবুও ইকরাকে উদ্দেশ্য করে বলে উঠলাম, ইকরা, তোমার বোন তো মরেনি, তাহলে আমরা দায়ী হই কিভাবে? আগে পুরো কথাটা শোনো। তোমার বোন আইনা মারা যায়নি, তাকে বোতলে বন্দি করে রাখা হয়েছে। আমি পুরো ঘটনাটা বলি, শোনো। 1 মাস আগের কথা। জাহিদ আমাকে আর শুভকে ফোন দিয়ে দেখা করতে বলে। ওর কথা মতো আমি ও শুভ দুজনে দেখা করি। দেখা হতেই জাহিদ আমাকে আর শুভকে বলে, ওর ছোট ভাইকে পরি ধরছে, তাই কবিরাজের বাড়ি যেতে হবে। জাহিদের কথা মতো আমরা একটা কবিরাজের বাড়িতে যাই। তার বাড়িতে গিয়ে সেই কবিরাজকে জাহিদদের বাড়িতে নিয়ে আসি। কবিরাজ জাহিদের বাড়িতে এসে ওর ছোট ভাইয়ের উপর আইনা ওকে হাজির করে, যাকে তুমি বোন বলছো। তো আইনা জাহিদের ছোট ভাইয়ের শরীরে হাজির হয়। তখন কবিরাজ বলে, কেন ছেলেটার পিছু নিচ্ছিস, কেন এর শরীরে ভর করছিস? তখন আইনা বলে, ওকে আমার ভালো লাগে, তাই ওর কাছে আসি। আমাদের মাঝে তুই আসবি না, আসলে তোকে মেরে ফেলবো। এই বলে কবিরাজের গালে একটা থাপ্পড় দিয়ে আইনা চলে যায়। তখন কবিরাজ আমাদের বলে, এই পরীটা অনেক শক্তিশালী, ওকে শায়েস্তা করতে একটা কাজ করতে হবে।
এই বলে কবিরাজ আমাদের বলে তোমাদের একটা কাজ করে দিতে হবে। কোন এক কবরস্থান থেকে একটা কঙ্কালের মাথা নিয়ে আসতে হবে। কঙ্কালের মাথা দিয়ে ধ্যান করে সেই পরীটাকে জাহিদের ভাইয়ের কাছ থেকে সরাবো, ওকে বোতলে বন্দী করব। কবিরাজের কথা শুনে আমরা তিনজনে রাজি হই। আমরা ভাবি এ আবার এমন কি কাজ। এই ভেবে পরের দিন রাতের বেলা আমি, শুভ ও জাহিদ একটা কবরস্থান থেকে একটা কঙ্কালের মাথা নিয়ে এসে কবিরাজকে দেই। কঙ্কালের মাথাটা নিয়ে কবিরাজ কি জানি করে, পরে আবারও জাহিদের ভাইয়ের উপর আইনা পরীকে হাজির করে। হাজির হবার পর আইনা আবারও কবিরাজকে নানাভাবে ভয় দেখাতে থাকে। তখন কবিরাজ আইনাকে বলে, যদি ছেলেটার কাছ থেকে চলে না যাস তাহলে তোকে বোতল বন্দী করবে। কিন্তু আইনা কোনভাবে রাজি হচ্ছিল না, তাই কবিরাজ কঙ্কালের মাথাটা দিয়ে কি জানি করতে থাকে। শেষমেশ আইনা ছেলেটাকে ছেড়ে যেতে রাজি হয়, অনেক অনুরোধ করতে থাকে, কিন্তু কবিরাজ আর কোন কথা না শুনে আইনাকে বোতলে বন্দী করে। পরে তাকে বাড়ির পিছনে বাগানে পুঁতে রাখা হয়। এই ঘটনার দুদিন পর আমরা জানতে পারি সেই কবিরাজ আসলে ভালো না, কালো জাদু করে। আর আমার ও শুভ আইনার জন্য খারাপ লাগে, কারণ সে কিন্তু জাহিদের ভাইকে অনেক ভালোবাসতো। কিন্তু কবিরাজ তার কথা না শুনে আইনাকে বোতলে বন্দী করে মাটিতে পুঁতে রেখেছে। বিষয়টা আমার ও শুভর ভালো লাগেনি, তাই আমি আর শুভ চিন্তা করি যা হবার হবে, আমরা আইনাকে বোতল বন্দী থেকে মুক্ত করব। এই ভেবে আমরা বাগানে গিয়ে মাটি খুঁড়তে থাকি, কিন্তু সেখানে কোন বোতল ছিল না। সেই কবিরাজ আমাদের ধোঁকা দিয়ে কবিরাজ বোতল মাটি থেকে তুলে নিয়ে পালিয়েছে। এটাই হলো আসল কাহিনী। তোমার বোন মরেনি, ও বোতলে বন্দী। আমার মুখে এসব ঘটনা শুনে ইকরা বলল, চুপ, একদম চুপ, তুই জানিস সেই কবিরাজ কি করেছে আমার বোনের সাথে? কবিরাজ আমার বোনকে তার গোলাম বানাতে চেয়েছে, এতে আমার বোন রাজি না হওয়ায় মেরে ফেলেছে ওকে। আমি আমার বোনকে হারিয়েছি, আমি কাউকে ছাড়বো না। এই বলে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি বারবার করে বলছি, ইকরা সত্যি আমি কিছু করিনি, কিন্তু ইকরা ভয়ানক ভাবে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ঠিক তখনই পিছন থেকে দৌড়ে আসলো হুজুর। হুজুরের পাশে শুভ দাঁড়িয়ে আছে। হুজুর এসে ইকরার চারিদিকে একটা লাঠি দিয়ে গোল বৃত্ত আঁকলেন দোয়া পড়তে পড়তে। সেই বৃত্তের মধ্যে আটকা পড়লেন ইকরা ও তার সাথে আসা সব জিনগুলো। ওদেরকে আটকানোর পর হুজুর বলল, ভয় পেও না বাপ্পি, আর কোন ভয় নেই। এদিকে শুভ দৌড়ে আমার কাছে এসে দাঁড়ালো। তখন হুজুর বলে উঠল, এরা এই গোল বৃত্ত থেকে বেরোতে পারবে না, আমি এদেরকে বোতল বন্দী করে পানিতে ফালাই দিব। তখন আমি বলে উঠলাম, না হুজুর, এটা করবেন না, ওদের কোন দোষ নেই, আমাকে অন্য খারাপ জিন আক্রমণ করেছিল, এরা বাঁচিয়েছে আমাকে। কিন্তু হুজুর সবই বুঝছিলেন, তাই আমাকে উদ্দেশ্য করে বললেন, বাপ্পি মিথ্যা বলছো তাই না? যাদের জন্য মিথ্যা বলছো, তুমি যাদের ছেড়ে দিতে বলছো তারা কিন্তু ভবিষ্যতে তোমার ক্ষতি করতে পারে। তখন জবাবে আমি বললাম, যা করার করবে হুজুর, আপনি ছেড়ে দেন ওদের। আমার কথা শুনে হুজুর মুস্কি একটা হাসি দিয়ে সেই বৃত্ত থেকে তাদের মুক্ত করে দিলেন। মুক্ত হবার পর ইকরা আমার দিকে তাকিয়ে সেখান থেকে বাতাসে মিলিয়ে গেলেন। আমি আহত অবস্থায় পড়ে আছি। শুভ আমাকে ধরে উঠালেন, আমার পাশে হুজুর দাঁড়ালো। হুজুর বললেন, নিশাদ, এখান আর কোন ভয় নেই, তোমরা বাড়িতে চলে যাও। হুজুরের কথায় শুভ আমাকে নিয়ে আমার বাড়ির দিকে রওনা দিলেন। পথে আমি শুভকে জিজ্ঞেস করলাম, আচ্ছা শুভ, আমি যে ইকরার সাথে এখানে আছি সেটা তুই জানলি কি করে, আর হুজুরের দেখা বা কোথায় পেলি? তখন শুভ বলল, আমি হুজুরের কাছে যাইনি, হুজুরই আমার কাছে আসছে। তোমার মনে আছে একবার আমরা হুজুরের কাছে গিয়েছিলাম, তখন হুজুর তোকে আলাদা ভাবে ডেকে বলেছিল ইকরা কোন মানুষ না ও পরি। হুজুর কিন্তু তখন জানতো ইকরার মতলব খারাপ, তোর সাথে ভয়ানক কিছু ঘটতে পারে, তাই হুজুর আর আমি সময় মতো তোকে বাঁচাতে এসেছি। শুভ কথা শুনে বললাম, ওহ, এই কথা, অনেক ধন্যবাদ ভাই তোকে আর হুজুরকে। সময় মতো না আসলে হয়তো ইকরা প্রতিশোধ নেবার আগে আমাকে মেরাই ফেলতো। তখন শুভ বলল, আচ্ছা তুই না বলছিলি ইকরা তোকে ভালোবাসে, তুই ও ওকে ভালোবাসিস, তাহলে ও কেন তোকে মাতারা চিহ্ন রতে চাইলো, এটাই তো বুঝলাম না। ওর কথার জবাবে আমি বললাম, আরে ইকরা হলো আইনার বোন, তুই জানিস ওই কবিরাজ নাকি আইনাকে মেরে ফেলছে, তাই ইকরা ওর বোনের প্রতিশোধ নিতে এসব করছে। ওর চোখে তুই, আমি, জাহিদ সবাই অপরাধী। আমার কথাগুলো শুনো শুভ অবাক হয়ে বললেন, কি বলিস, ইকরা আইনার বোন? কিন্তু তুই ওকে বলিসনি এখানে আমাদের কোন দোষ নাই? আমি বলেছিলাম, কিন্তু আমার কথা বিশ্বাসই করলো না। আচ্ছা বাদ দে, বাড়ি চলে আসছি।
শোন মা, বাবা যদি জিজ্ঞেস করে আমার এই অবস্থা কেন, বলবি অটো থেকে পড়ে গিয়ে সামান্য ব্যথা পেয়েছি। এই বলে বাড়িতে আসলাম। একটু পর শুভ ওর বাড়িতে চলে গেল। পুরো শরীর ব্যথা করছে। মা বাবা আমাকে জিজ্ঞেস করছিল এই রাতের বেলা কোথায় গেছি। তখন ওদেরকে বলি আসলে আজকে শুভর বোনকে দেখতে আসছে বিয়ের জন্য, সেখানেই গিয়েছিলাম। ওখান থেকে বাড়িতে আসতে অটো থেকে পড়ে গেছি। যাই হোক মা বাবা এই বিষয় নিয়ে আর কথা বাড়ায়নি। মন খারাপ করে শুয়ে আছি, কারণ ইকরাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। কিভাবে ভুলবো ওকে। ইকরা হয়তো প্রতিশোধ নিতে আমার সাথে প্রেমের অভিনয় করছে, কিন্তু আমি তো ওকে সত্যি ভালোবেসে ফেলেছি। কি আর করার। মন খারাপ করেই ঘুমিয়ে পড়লাম। এই ঘটনার দুদিন পর এক রাতের ঘটনা। ফোনে শুভর সাথে কথা বলছিলাম পড়াশোনার বিষয়ে। হঠাৎ আমি আমার রুমে কারো উপস্থিতি টের পাই। আমি বুঝতে পারি এটা আর কেউ না, এটা ইকরা। আমি তখন শুভকে বলি শুভ এখন রাখো, কালকে কথা বলবো। এই বলে ফোনটা রেখে দেই আর বলে উঠি, কেন আসছো? জবাবে কোন ওর আসলো না। আমি আবারও বলে উঠলাম, কেন আসছো বলো। তখন জবাবে ইকরা বলল, আমার দিকে তাকিয়ে কথা বলো। মুখটা ওদিকে করে কথা বলছো কেন? ওর কথার জবাবে আমি বলি, আমি তোমার মুখ আমি দেখতে চাই না। কেন আসছো? আমাকে মেরে ফেলতে আসছো? আসো মেরে ফেলো আমাকে। তখন ইকরা বলল, আসলে সরি, আমাকে মাফ করে দাও। আমি কিসের মাফ? ভুল করলে তো মাফ করব, অপরাধী তো আমি, তাই না? আমাকেই মেরে ফেলো। ইকরা, না, আমি বুঝতে পারছি আমার বোন মারা যাবার জন্য তুমি দায়ী না। কি করব বলো, আমার বোনকে আমি অনেক ভালোবাসতাম, তাই প্রতিশোধ নেবার জন্য অন্ধ ছিলাম। আমাকে মাফ করে দাও। আমি খুব মাফ চাওয়া হয়েছে, এখন চলে যাও। আর কি চাও আমার কাছে? ইকরা, তোমাকে চাই। আমি মানে ইকরা, মানে তোমার ভালোবাসা চাই। আমি কিসের ভালোবাসা? আমি তোমাকে ভালোবাসি না। ইকরা, তাই নাকি? আমাকে ভালো না বাসলে সেদিন হুজুরের কাছ থেকে আমাকে বাঁচালে কেন? তখন ভালোবেসেছিলাম, কিন্তু এখন আর বাসি না। কষ্ট দিয়েছো তুমি আমাকে, বারবার কষ্ট পেতে চাই না, বুঝেছো? কি জানি এখন আবার কি মতলব নিয়ে আসছো আমার কাছে। তোমার ভালোবাসা সবই অভিনয়। ইকরা, হ্যাঁ, এতদিন অভিনয় করেছি, কিন্তু এখন সেই অভিনয়টা ভালোবাসায় পরিণত হয়ে গেছে। বিশ্বাস করো, সত্যি তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি তোমাকে অনেক পছন্দ করি। ইকরার কথা শুনে আমি কিছু বলতে যাব, ঠিক সেই সময়ে হঠাৎ করে দরজাটা খুলে মা ভিতরে ঢুকলেন। এদিকে ইকরাও পাশে দাঁড়িয়ে আছে। হায় আল্লাহ, এখন বুঝি ধরা পড়ে যাব। আমি ইকরার দিকে তাকিয়ে ইশারা করে বললাম, চলে যাও, বাতাসে মিলিয়ে যাও। কিন্তু ইকরা আমার ইশারা দেখে আমার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতে লাগলো। ঠিক তখনই মা বলে উঠল, নিশাদ, কার সাথে কথা বলছিস? আর ওদিকে তাকিয়ে ইশারা করছিস কেন? শেষ, সব শেষ মা, মনে হয় ইকরাকে দেখে ফেলছে, এখন কি হবে? মা কিছু বলার আগে আমি বললাম, আহ মা, আসলে ও আমার বন্ধু, একটু কথা বলতে আসছে, চলে যাবে, একটু পর চলে যাবে। তখন জবাবে মা বলল, কিহহ বলি সেগুলা আবল তালো কোথায়? তোর বন্ধু? কিসের বন্ধু? পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ মা, মনে হয় ইকরাকে দেখতে পাচ্ছে না। ঠিক ধরেছি, তাই কথা ঘুরিয়ে মাকে বললাম, না মা, কিছু না, কই কারো সাথে কথা বলি না তো, এমনি। এখন তুমি যাও, আমি ঘুমাবো। এই বলে মিছেমিছি ঘুমিয়ে পড়লাম। মা চলে গেলেন। আমি উঠে দরজাটা লাগালাম। তখনও ইকরা আমার রুমের ভিতর দাঁড়িয়ে ছিল। আমি ওর দিকে তাকিয়ে বললাম, এটা কি হলো? তখন ইকরা বলল, কি হবে আবার? জবাবে আমি বললাম, তুমি যে এতক্ষণ রুমে ছিলে সেটা মা দেখলো না কেন? আমি তো ঠিকই দেখছিলাম। তখন ইকরা বলল, আমি তোমাকে দেখা দিচ্ছি, তাই তুমি ছাড়া কেউ দেখবে না। জিন জাতির এই ক্ষমতা আছে। তখন আমি বললাম, ও এই কথা, যদি মা দেখতে পেত তাহলে যে কি হতো কে জানে। এখন চলে যাও, আমি ঘুমাবো। জবাবে ইকরা বলল, না, যাব না, আমিও তোমার সাথে ঘুমাবো। ওর কথা শুনে বললাম, তুমি আমাকে কষ্ট দিচ্ছ, ধোঁকা দিচ্ছ, তোমার সাথে আমি ঘুমাবো না। এই বলে রুমের লাইট অফ করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কিন্তু ঘুমাতে পারছি না, কারণ আমার কম্বলের ভিতর 2-3টা ইঁদুর দৌড়াদৌড়ি করছে। যখন উঠে লাইট জ্বালাই তখন দেখি ইঁদুর নাই। ওদিকে ইকরা আমার দিকে তাকিয়ে হাসছে। আমি জানি এটা ওর কাজ, তাই ইকরাকে বললাম, শোনো, যদি আবারও আমার কম্বলের নিচে ইঁদুর ছেদ দিয়ে ভয় দেখাও তাহলে কিন্তু চিৎকার দিব। তখন ইকরা বলল, আচ্ছা তুমি ঘুমাও, তারা চিহ্ন স্টার্ব করবো না আর। ওর কথা শুনে ঘুমিয়ে পড়ি। সকলে ঘুম থেকে উঠে দেখি ও আমার পাশে বসে আছে।
ওকে দেখে বললাম, কি ব্যাপার, তুমি চলে যাওনি তাহলে? ইকরা, না চলে যাইনি, তোমাকে ছেড়ে যাব না। ওর কথা শুনে বললাম, না জেনে নাই থাকো তুমি। আমি ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। কথা মতো ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসতে যাব, দেখি ইকরা আগে থেকে ওখানে বসে আছে। পাশে মা বাবাও বসে নাস্তা খাচ্ছে। কিন্তু মা বাবা তো ইকরাকে দেখতে পাচ্ছি না, শুধু আমি দেখতে পাচ্ছি। আমি নাস্তার টেবিলে গিয়ে বলে উঠলাম, ওই ওই, তুমি এখানে কেন? তখনই বাবা বলল, কিরে, কার সাথে কথা বলিস? বসো, নাস্তা খা। বাবার কথায় নাস্তা খাওয়া শুরু করলাম। পাশে ইকরা বসে সবার দিকে তাকাচ্ছে। ওর তাকানো দেখে আমি বললাম, দেখো দেখো কিভাবে অন্যের খাওয়া দেখছে। এদিকে আমার মুখে কথাটা শুনে মা বলল, কি নিশাদ, কি বলিস এসব? কাল রাত থেকে কি সব আবল তালো বলছিস? আমি, খাবারের দিকে নজর দিলে তো বলবোই, তাই না? মা তখন বলল, কে নজর দিল তোর খাবারে? আমি, আছে একজন। আচ্ছা বাদ দাও এসব মা, আমার খাওয়া হয়ে গেছে, আর খাবো না। এই বলে নাস্তা শেষে উঠে রুমে চলে গেলাম। আমার সাথে সাথে ইকরাও চলে গেল। রুমে গিয়ে ইকরাকে বললাম, আমি, তুমি কেন চলে যাচ্ছ না? ইকরা, কেন চলে গেলে খুশি হবে? আমি, খুশি হব। ইকরা, তাই তাহলে ঠিক আছে, থাকবো না তোমার জীবনে। আর ভালো থেকো, আর যাবার সময় শেষবারের মতো মাফ চেয়ে যাচ্ছি। তোমার সাথে অন্যায় করেছি আমি, ভালো থেকো, চলে গেলাম। আমি, শোনো, যাবার আগে একটা কথা বলার ছিল। ইকরা, কি কথা? আমি, বউ হবে আমার। ইকরা কিছু বলল না, অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি, অবাক হচ্ছ তাই না? যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কি ভোলা যায় নাকি? মাফ করে দিয়েছি তোমাকে, এখন বলো, বিয়ে করবা আমাকে? ইকরা, করব। আমি, সত্যি? কিন্তু তুমি তো পড়ি, আমি মানুষ। বিয়েটা করব কিভাবে? মা বাবাকে কি বলবো, কিভাবে রাজি করাবো? ইকরা, সেটা নিয়ে তুমি ভেবনা, তোমার মা বাবার কাছে আমার পরিচিত জিনেরা মানুষের রূপ নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। আমি, তাই নাকি? জিনেরা মানুষের রূপ নিয়ে আমার বাড়িতে আসবে? যদি বাবা বুঝতে পারে তাহলে? ইকরা, না, কোন ভাবে বুঝতে পারবে না, চিন্তা করো না, 2-3 দিন পর তোমার বাড়িতে চলে আসবে জিনেরা মানুষের রূপে। 2-3 দিন পর জিনেরা মানুষের রূপ নিয়ে আসবে আমার বাড়িতে। এই বলে ইকরা চলে গেল। আমি সেদিন শুভর সাথে দেখা করলাম। ওর সাথে দেখা হতেই শুভ বলল, শুভ, কিরে, তোকে এত খুশি লাগছে যে? আমি, তা তো লাগবে ভাই, আমার মনের ইচ্ছেটা যে পূরণ হতে চলেছে। আমার ভালোবাসাকে যে নিজের করে পাবো সেজন্য। শুভ, তাই নাকি? কার কথা বলছিস? কে কাকে নিজের করে পাবি? আমি, ইকরাকে। শুভ, কি, এত কিছু হবার পর তুই ইকরার কথা বলছিস? আরে কিছুদিন আগেও তো তোকে মেরে ফেলতে চাইছিল, আর তুই এখনো ওর কথা বলছিস আমাকে? আমি, না রে দোস্ত, বিশ্বাস কর, ইকরা ওর ভুল বুঝতে পারছে। তুই আর আমি যে ইকরার বোনের মৃত্যুর জন্য দায়ী না, সেটা ও বুঝতে পারছে। শুভ, ও তাই নাকি? আমি, আর শোন, একটা কথা বলি, আমরা তো বিয়ে করছি। শুভ, ধুর, কি বলিস? কেমনে? কি পরীকে কিভাবে বিয়ে করবি? তোর মা বাবা তোদের কি মেনে নিবে নাকি? আমি, মা বাবা জানলে তো? ইকরা বলছে 2-3 দিন পর আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে। আর বিয়ের প্রস্তাব নিয়ে আসবে জিনেরা মানুষের রূপ নিয়ে। শুভ, আরে তাই নাকি? ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তুই তা কর। আমি, কিন্তু কালকে তোকে আমার বাসায় যেতে হবে, গিয়ে আমার মা বাবাকে বলবি আমি একটা মেয়েকে পছন্দ করি। কিন্তু ভয়, ওদের কিছু বলতে পারিনি। মেয়েটার মা বাবা আমার বাড়িতে আসতে চায়, তারপর দেখবি ওরা কি বলে ওকে। শুভ, ঠিক আছে, যাব। এখন চল, খেতে যাব। খুশির খবর দিলি, খাওয়াবি না? শুভর কথায় দুজনে খেতে গেলাম। দুজনে বেশ আড্ডা দিচ্ছি, রাত হয়ে গেছে। বাবা ফোন দিলেন। বাবার ফোন পেয়ে শুভকে বললাম, শুভ, রাত হয়ে গেছে, এখন বাড়িতে ফিরতে হবে, ভালো থাক। আর কালকে সময় মতো চলে আসবি আমার বাড়িতে, কেমন? এই বলে শুভকে বিদায় দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আমি। আমাদের বাজার থেকে বাড়ি যেতে 5-7 মিনিট লাগে, তাই ভাবলাম হেঁটেই যাই। এই বলে হেঁটে হেঁটে বাড়ির দিকে যেতে লাগলাম। রাস্তায় হঠাৎ খেয়াল করলাম আমার পিছনে 2-3টা কুকুর হাঁটছে। আমি প্রথমে বিষয়টাকে স্বাভাবিক ভাবে নেই, কিন্তু আরেকটু সামনে এগোতেই দেখতে পাই আমার সামনেও 3-4টা কুকুর হাঁটছে। এবার আমি ভয় পেতে শুরু করি, কিন্তু হাঁটা না থামিয়ে দ্রুত হাঁটতে থাকি বাড়ির দিকে। আর একটু সামনে যেতে আমি দেখতে পেলাম রাস্তার পাশে কেউ একজন কোদাল দিয়ে গর্ত খুঁড়ছে। আমি মনে একটু সাহস পেলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কে ভাই ওখানে? এই ভাইকে, আপনি এখানে কিসের গর্ত করছেন?
কিন্তু আমার কথায় উনি কোন কথা বললেন না। উনি উল্টো দিক হয়ে গর্ত খুঁড়ে যাচ্ছে। আমি আবারও জিজ্ঞেস করি, কথা বলছেন না কেন? এটা কিসের গর্ত, কিছু পুঁতে রাখবেন কি? তখন উনি মোটা গলায় বলে উঠলেন, হুম, তোকে পুঁতে রাখবো। ওনার কথা শুনে আমি বললাম, মানে কি বলেন আপনি কে? হ্যাঁ। আমার কথা শুনে উনি আমার দিকে ঘুরে তাকালেন। ঘুরে তাকাতেই আমার অবস্থা শেষ। কারণ এরকম ভয়ঙ্কর মানুষ কিভাবে হয়? লম্বা লম্বা চুল, চোখের মণিগুলো সাদা সাদা, মুখটার বর্ণনা কিভাবে দিব বুঝতে পারছি না। হাতের আঙ্গুল তিনটা তাও মুরগির মতো ধারালো। এটা দেখে আমি সজোরে একটা চিৎকার দেই, আর উল্টো দিকে হয়ে দৌড়াতে যাই। ঠিক তখনই মুহূর্তের মধ্যে সেই ভয়ঙ্কর অবয়বটা আমাকে ধরে ফেলে আমি মাটিতে পড়ে যাই। মাটিতে পড়ে ভয়ে ভয়ে বলে উঠি, আমি কিছু করিনি, আমার কাছে কি চান? আমি তো আপনার ক্ষতি করিনি, যেতে দিন আমাকে। তখন অবয়বটা আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, ক্ষতি? হ্যাঁ, আমার অনেক বড় ক্ষতি করছিস তুই। তুই আমার কলিজায় হাত দিয়েছিস। বিয়ে করবি তাই না? তোর বিয়ের স্বাদ মিটিয়ে দিব। আজকে তোকে জীবিত পুঁতে ফেলবো। ওনার কথার জবাবে আমি বললাম, কি করছি আমি, বলেন, খুলে বলেন। তখন অবয়বটা বলে উঠলেন, ইকরা, যাকে তুই ভালোবাসিস, যাকে তোর বিয়ে করা কথা, সেই ইকরাকে আমি ভালোবাসি। আমি ছাড়া ও কারো হবে না, বুঝলি তুই? তুই মানুষের বাচ্চা, তুই কে আমাদের জিন জাতির মাঝে আসবি? তখন আমি বললাম, আমি ইকরাকে ভালোবাসি, ওকে কখনো ছাড়তে পারবো না। আমার কথা শুনে অবয়বটা হাসতে হাসতে বললেন, তাই না? এই বলে আমার পা ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো গর্তটার দিকে। এদিকে আমি ছটপট করছি, কিন্তু অবয়বটা আমাকে নিয়ে গর্তের দিকে যাচ্ছে। ঠিক তখনই সেখানে ইকরা চলে আসলো। এসে বলল, বেনিয়ামিন, কি করছো? কি, ছাড়ো ওকে। ইকরার কথায় সেই অবয়বটা আমাকে ছেড়ে দিলেন, দিয়ে বললেন, কেন, তোমার কষ্ট হচ্ছে বুঝি? এই মানুষের বাচ্চাকে ভুলে যাও, নয়তো এর বংশ নির্বংশ করে দিব বলে দিলাম। তখন ইকরা বলল, বেনিয়ামিন, এই নিয়ে আর একটা কথাও না, চলো, বাদশাহ হুজুর ডাকছে, উনি বিচার করবেন, চলো এখনই। ইকরার কথায় সেই অবয়বটা বললেন, বাদশাহ ডাকছে? ঠিক আছে, চলো, আজকে তোমার বিচার হবে, হা হা হা। এই বলে অবয়বটা চলে গেল। আমি মাটিতে পড়ে আছি। তখন ইকরা বলে উঠল, উঠো, বাড়িতে চলে যাও। এই বলে ইকরাও চলে গেলেন। আমি বাড়িতে চলে আসলাম। পরের দিন শুভ আমার বাড়িতে আসলেন। এসে আমার মা বাবাকে আমার আর ইকরার বিষয়ে সব খুলে বললেন। শুভর কথা শুনে বাবা আমাকে ডেকে বললেন, শুভ যা বলছে তা কি সত্যি? বাবার কথার জবাবে আমি বললাম, মানে হ্যাঁ বাবা, সত্যি। আমি ইকরা নামে একটা মেয়েকে পছন্দ করি। আমি ওকে বিয়ে করতে চাই। আমার কথা শুনে বাবা ধমক দিয়ে বললেন, হুম, হইছে হইছে, চুপ কর এখন। তোর সাথে কথা বলে লাভ নেই। ওই মেয়ের বাবার সাথে কথা বলতে হবে। বাবার কথা শুনে আমি বললাম, বাবা, ইকরার মা বাবা ও ইকরা কাল পরশু হয়তো আসবেন আমাদের বাড়িতে। আমার কথার জবাবে বাবা বললেন, ও তলে তলে তাহলে এতদূর চলে গেছিস তাই না? ওকে আসুক, আমি ওনার সাথে কথা বলবো। বাবার কথাগুলো শুনে আমি ও শুভ চলে গেলাম আমার রুমে। সেখানে গিয়ে শুভকে বললাম, শুভ, একটা সমস্যা হয়েছে রে, ইকরাকে একটা জিন পছন্দ করে। জানিস, কাল রাতে আমাকে মারতে আসছিল জিনটা, কিন্তু ইকরা এসে বাধা দেয়। তখন শুভ বলল, কি বলিস? তাহলে তো সমস্যা, যদি সেই জিনটা পরে বিয়েতে বাধা দেয় তখন কি হবে? ওর কথার জবাবে বললাম, সেটাই চিন্তা হচ্ছে, ইকরা তাদের জিনের বাদশার কাছে এই নিয়ে বিচার দিচ্ছে, জানি না কি হবে। ইকরা কি আমার জীবনে ফিরবে নাকি ফিরবে না জানি না। যাই হোক, খুবই চিন্তিত ছিলাম 2টা দিন। এই 2 দিনে ইকরা আমার কাছে একবারে আসেনি। ওকে অনেক স্মরণ করছি, তবুও কোথাও পাইনি। অবশেষে 3 দিন পরের ঘটনা। রুমে বসে টিভি দেখছিলাম, হঠাৎ মা আমার রুমে এসে বলল, নিশাদ আমার সাথে আয়। মায়ের কথায় বলে উঠলাম, কোথায় যাব মা? তখন মা বলল, তোকে দেখতে আসছে। কোন মেয়েকে নাকি পছন্দ করিস, ওনারা আসছে তোর বাবার রুমে, ওদের সাথে কথা বলছে। মায়ের কথা শুনে বুকের মধ্যে ধুপ করে উঠল। ভয়ে ভয়ে মায়ের সাথে তাদের রুমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি ইকরার মা বাবা আমার বাবার সাথে কথা বলছে। পাশে ইকরাও বসে আছে। আমি ওদের দেখে চমকে উঠছিলাম, কারণ আমি তো জানি এরা কেউ মানুষ না, সবাই জিন মানুষ রূপে বাবার সাথে কথা বলতেছে। যাই হোক, কথা বলার এক ফাঁকে আমার বাবা ইকরার মা বাবাকে উদ্দেশ্য করে বলে ওঠে, দেখুন নিশাদ আমার একমাত্র ছেলে, আমি চাই না ও খারাপ পথে পা বাড়াক বা এমন কিছু করুক যেটা করলে সমাজে আমার মান সম্মান চলে যায়। এই বিষয়টা চিন্তা করে আমি আমার ছেলের সাথে আপনাদের মেয়ের বিয়েতে মতো দিলাম। আর আপনার মেয়েটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি চাই আমার ছেলে ও আপনার মেয়ে দুইজনে সুখে থাকুক।
বাবার কথাটা শুনে আমি যে কি খুশি হয়েছি বলে বুঝাতে পারবো না। বাবা এত সহজে মেনে নিবে ভাবতেই পারিনি। আনন্দে চোখে পানি চলে আসছিল। অবশেষে আমি পেলাম আমার ভালোবাসার পরীকে। মা বাবার ভালো একটা দিন দেখে বিয়ে ঠিক করে। কিছুদিনের মধ্যে আমার ও ইকরার বিয়ে হয়। বিয়ের রাতের ঘটনা। বিয়েটা হয় ঘরোয়া ভাবে। বিয়ে করে নিয়ে আসার পর ইকরা বাসর ঘরে বউ সেজে বসে আছে। আমি দরজাটা লাগিয়ে আস্তে আস্তে ইকরার পাশে এসে বসলাম। ইকরা তখন আমার দিকে তাকিয়ে মুস্কি একটা হাসি দিল। আমি ইকরার দিকে তাকিয়ে বলে উঠলাম, বাহ, মানুষের মতো সুন্দর লাগছে। এটা শুনে ইকরা বলল, ইকরা, এটা কেমন কথা? সবাই তো প্রশংসা করে বলে, বাহ, তোমাকে পরীর মতো সুন্দর লাগছে। আর তুমি কি বললা এটা? আমি, সেটা মানুষকে বলতে হয়। তুমি তো সত্যি আসল পরী, তাই তোমাকে মানুষের মতো সুন্দর বললাম। ইকরা, ও তাই? তা আমার মানুষ বর দূরে বসে আছো কেন? হ্যাঁ, আমি, দূরে থাকাই ভালো। জানো না ভূতের কাছে যেতে নেই। ইকরা, কি আমি ভূত? আমি, তা নয় তো কি পেতনি? ইকরা, পেতনি তাই না? দাঁড়াও, আজকে তোমার ঘাড় মটকাবো। আমি, তাই বুঝি? কাছে পেলে তো আমি তোমার কাছেই যাব না। ইকরা, তাই বুঝি? দেখি তুমি পালাও কি করে। এই বলে ইকরা আমার কাছাকাছি আসতে লাগলো। আমি চিন্তা করলাম উঠে পালাবো, কিন্তু না, আমি তো নড়াচড়া করতে পারছি না। হঠাৎ কি হলো আমার? এসব নিশ্চয়ই ইকরার কাজ। নড়াচড়া করতে না পেরে ইকরাকে বললাম, ওই কাছে আসবা না বললাম। তখন ইকরা বলল, কাছে আসলে কি করবা শুনি? জবাবে আমি বললাম, কবিরাজ ডাকবো। এটা শুনে ও বলল, তাই কবিরাজ ডাকবা? ওকে ডাকো। এই বলে আমার অনেক কাছাকাছি এসে দাঁড়ালেন। তখন আমি ওকে বললাম, একটা কথা বলার ছিল। জবাবে ইকরা বলল, কি কথা বলো? ওর কথার জবাবে বললাম, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এটা শুনে ইকরা বলল, হা হা হা, পাগল একটা। আমি বললাম, হুম, তোমার জন্য পাগল। উফ, অবশেষে তোমাকে আপন করে পেলাম, কিন্তু ভয় হচ্ছে কখনো তোমাকে হারিয়ে ফেলবো না তো। ভয় হয় যদি তোমাকে পছন্দ করে সেই জিনটা আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে চায়, তখন কি করব আমি? তখন ইকরা বলল, এটা নিয়ে চিন্তা করো না, ও আর কখনো আসবে না আমাদের মাঝে। কারণ বাদশাহ হুজুর নিষেধ করছে আমাকে। আর আমি, আর কি? ইকরা তখন বলল, আর আমাকে আমাদের রাজ্য থেকে বের করে দেয়া হয়েছে। ওর কথাটা শুনে বললাম, কি? কিন্তু কেন? তখন ইকরা বলল, আমাকে জিনদের রাজ্য থেকে বের করে দেয়া হয়েছে। ওর কথা শুনে বললাম, কিন্তু কেন? জবাবে তখন ইকরা বলল, তোমাকে বিয়ে করার জন্য এটা হয়েছে। আমাদের জিনের বাদশা আমাকে বলেছিল, জিন হয়ে মানুষকে বিয়ে করা নিয়মের বাইরে, এটা আমরা কেউ মানবে না। যদি কথার বিরুদ্ধে গিয়ে বিয়ে করো, তাহলে আর কখনো এই জিনের রাজ্য আসতে পারবে না। চিরদিনের জন্য চলে যেতে হবে। এসব জেনে বুঝে আমি জিনদের রাজ্য থেকে একবারে চলে আসছি। ইকরার মুখে কথাগুলো শুনে মনটা খারাপ হয়ে গেল। তখন ইকরাকে বললাম, আমার জন্য কেন এটা করলা? তুমি এত ভালোবাসো আমাকে। তোমার এই ভালোবাসার প্রতিদান আমি দিব। অনেক আদরে রাখবো তোমায়। ইকরা, শোনো। ইকরা, হুম, বলো। আমি, তুমি যে পরী এটা যেন ভুলেও আমার পরিবারের কেউ না জানে। কোনো অস্বাভাবিক কাজ করবা না। আমার মা বাবা যদি কখনো বুঝতে পারে তুমি মানুষ না, তাহলে কিন্তু ঝামেলা হতে পারে। ইকরা, ঠিক আছে, বুঝতে পারবে না। এভাবে কেটে গেল 2টা বছর। এই 2 বছর দুজনে বেশ ভালো ছিলাম। মা বাবা বুঝতে পারছে কিনা সেটা জানি না, মনে হয় ইকরার বিষয়ে কিছু জানে না। যাই হোক, 2 বছর পর একদিনের ঘটনা। মা আমাকে দেখে বলল, নিশাত, তোর নানা বাড়ি থেকে একটু ঘুরে আয় তো, তোর নানির শরীরটা নাকি ভালো না। মায়ের কথায় রাজি হয়ে চলে গেলাম নানার বাড়িতে। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। নানা বাড়ি থেকে বিকেলে যখন বাড়ি ফিরলাম, তখন খেয়াল করলাম মা বাবা কেমন করে জানি আমার দিকে তাকাচ্ছে। এদিকে ইকরাও বাড়িতে নাই। ইকরাকে না দেখে মাকে ডাক দিয়ে বললাম, মা, ইকরাকে দেখছি না, ডাকো তো, কোথায় ও? আমার কথা শুনে মা বাবার দিকে তাকিয়ে চুপ করে রইলেন। আমি আবারও মাকে বললাম, কি হলো? কিছু বলছো না কেন মা? ইকরার কি কিছু হয়েছে? তখন মা বলে উঠল, ইয়ে মানে, কথাটা তুই কিভাবে নিবি জানি না, কিন্তু তোকে মেনে নিতে হবে। মায়ের কথার জবাবে বললাম, কি মেনে নিব আমি? কি হয়েছে খুলে বলো। তখন মা বলল, ইকরা, আসলে আমি খেয়াল করে দেখেছি ইকরার মাঝে কিছু অস্বাভাবিক কাজকর্ম করে। তাই সন্দেহ হয়। পরে তোর বাবা আর আমি গোপনে একজন কবিরাজের কাছে যাই। পরে সেই কবিরাজের মাধ্যমে জানতে পারি ইকরা কোন মানুষ না, ইকরা জিন জাতীয় পরী। তুই বেঁচে গেছিস, বাবা ও মানুষের রূপ নিয়ে তোর সাথে ছিল এতদিন, হয়তো খারাপ কোন মতলব আছে তোর ক্ষতি করত। মায়ের মুখে কথাগুলো শুনে বললাম, সত্যি বলতে তোমাদের এতদিন বলিনি।
ইকরা পরি, এটা আমি আগে থেকে জানতাম, জেনে শুনে বিয়ে করছি। আমার মুখে কথাটা শুনে বাবা মা আমার দিকে তাকিয়ে বলে উঠল, কি তুই জেনে শুনে বিয়ে করছিস? আমি, হ্যাঁ বাবা, আমি জেনে শুনে বিয়ে করছি। তোমরা জানো না ইকরা আমার কোন ক্ষতি করবে না, ও আমার জন্য জিন্দের রাজ্য ছেড়ে আমার কাছে চলে আসছে। আমার কথাগুলো শুনে মা কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, এসব কথা কেন এতদিন আমাদের বলিসনি, তাহলে আমরা এটা করতাম না। মায়ের কথার জবাবে বললাম, কোন সব করতা না মা। মা কি হয়েছে বলো আমাকে, আমার কেমন জানি লাগছে। ইকরা ঠিক আছে তো? তখন মা বলল, না ইকরা ঠিক নেই। তোকে ইচ্ছে করে তোর নানা বাড়িতে পাঠিয়েছি আমি। তুই তোর নানা বাড়ি যাবার পর আমরা একজন কবিরাজকে নিয়ে আসি বাড়িতে। কবিরাজ এসে ইকরাকে বলে এখান থেকে চলে যেতে, কিন্তু ইকরা তোকে ছেড়ে যেতে কোনভাবেই রাজি হচ্ছিল না। কোন উপায় না পেয়ে কবিরাজ ইকরাকে বোতল বন্দি করে ফেলে। কি তোমরা কি করলা এটা মা? আমার ইকরা বোতলে বন্দি কোথায়? ও তোমরা এটা ঠিক করনি, আমার ইকরাকে এখনই চাই। তখন বাবা মাথা নিচু করে বলে উঠলেন, ইকরাকে তুই আর কখনো পাবি না বাবা। কারণ কবিরাজ ইকরাকে বোতল বন্দি করে সেই বোতল নদীতে ফালাই দিচ্ছে। না, এটা হতে পারে না, বিশ্বাস করি না আমি। ইকরা কোথায় তুমি? বাবার কথাটা শুনে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান হারানোর কিছুক্ষণ পর মা বাবা জ্ঞান ফিরালো আমার। জ্ঞান ফিরতেই আমি কোন কথা না বলে একটা দৌড় দেই নদীর পাড়ের দিকে। আমার পিছনে মা বাবা ও আশেপাশের মানুষজন দৌড়াতে থাকে। ইকরা আমার ভালোবাসা, ওকে আমি হারাতে পারবো না, এই ভেবে দৌড়ে গিয়ে নদীতে এক লাফ দেই। নদীতে খুঁজতে থাকি। আমার এমন অবস্থা দেখে বাবা ও কয়েকজন মিলে নদী থেকে আমাকে টেনে উপরে তুলে। কিন্তু আমি ইকরাকে হারাতে পারবো না। তাই বাবাকে বলতে থাকি, ছাড়ো আমাকে বাবা, ছাড়ো আমাকে। তখন জবাবে বাবা আমাকে শান্ত করে বলল, নিশাদ, বুঝার চেষ্টা কর, ইকরাকে আর খুঁজে পাওয়া যাবে না, ও হয়তো কোথায় না কোথায় ভেসে গেছে। বাবার কথা শুনে কান্না করতে করতে বললাম, তাহলে আমাকেও মেরে ফেলো, আমি এই নদীতে ডুবে মারা যেতে চাই। এই বলে আবারও নদীতে লাফাতে গেলে সবাই আমাকে ধরে ফেলে আর জোরাজুরি করে বাড়িতে নিয়ে আসে। কি হলো এটা? আমি কি ইকরাকে হারিয়ে ফেললাম? আমি কোনভাবেই মানতে পারছি না ইকরাকে হারিয়ে ফেলবো। মা বাবা আমাকে অনেক বুঝাতো, কিন্তু আমি বুঝি না। আমি ইকরাকে ছাড়া কিছু বুঝতে চাই না, কেন বুঝে না সবাই? খাওয়া দাওয়া ঠিক মতো করতাম না, চুল দাড়ি কাটতাম না, লোকে দেখলে পাগল ভাবতো, তাতে আমার কিছু যাই আসে না। ইকরা আমার জীবন থেকে এভাবে চলে যাবে আমি ভাবতেও পারিনি। সব সময় নামাজ পড়ে দোয়া করতাম ইকরার জন্য, ও যেখানে যেভাবে থাকুক ভালো থাকুক। এভাবে কষ্টের মাঝে কেটে গেল 5টা বছর। 5 বছরে মা বাবা অনেকবার বলেছিল আমাকে বিয়ে করতে, কিন্তু আমি বিয়ে করতে চাই না। আমার বউ একজনই, আর সেটা হলো ইকরা। ও আমার জীবনে নেই তো কি হয়েছে, ওর স্মৃতি নিয়ে সারা জীবন বেঁচে থাকবো আমি। এভাবে চলতে লাগলো দিন। হঠাৎ একদিন শুভ দেখা করে বললে, নিশাদ শোন। আমি, কি বল? শুভ, সব সময় মন মরা হয়ে থাকিস। আমার খালাতো বোনের বিয়ে, তাই ভাবছি তোকে নিয়ে যাব, যাবি আমার সাথে? আমি, না যাব না, তুই যা। শুভ, আরে চলো না, তোর ভালো লাগবে। আমি, মন ভালো করার দরকার নেই, তুই যা। শুভ, নিশাদ এমন করিস না, আমি তোকে ছাড়া যাব না মানে যাব না। আমি, কিন্তু। শুভ, কোন কিন্তু না? আমি, ওকে বেশি দিন থাকতে পারবো না, কিন্তু 2-1 দিন থেকে চলে আসবি বল। শুভ, ঠিক আছে রাজি। এখন বাড়িতে গিয়ে জামা কাপড় গুছাই নে, কালকে সকালে রওনা দিব। শুভর কথায় বাড়িতে চলে গেলাম, ও কথা মতো পরের দিন ওর খালার বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম বিয়ের আয়োজন চলছে, অনেক আত্মীয় স্বজনরা আসছে। শুভ আমাকে সবার সাথে পরিচয় করাই দিলেন। শুভর খালার বাড়িটা অন্য রকম বলতে এলাকাটা অনেক সুন্দর, চারিদিকে গাছপালা, একটু দূরে ঘন বন। ভাবছি বনের মধ্যে ঘুরতে যাব বিয়েটা শেষ হলে। যাই হোক, সেখানে একদিন থাকার পর শুভর খালাতো বোনের বিয়ের দিন এলো, সবাই অনেক আনন্দে করছে, আমি এক কোণে বসে বসে দেখছি। হঠাৎ একটা মেয়ের দিকে তাকাতেই আমার চোখ আটকে যায়, কারণ মেয়েটা কে ছিল জানেন ইকরা। মানে এটা কিভাবে হতে পারে? ওকে দেখে দৌড় দিয়ে শুভর কাছে যাই, গিয়ে শুভকে বলি, শুভ তাড়াতাড়ি চল, চল এখনই। উফ ভাই, আমি পেয়েছি, আমার ইকরার দেখা পেয়েছি। আমার কথা শুনে শুভ কিছু না বলে আমার সাথে চলে আসে। আমি যেখানে ইকরাকে দেখেছি সেখানে খুঁজতে থাকি, কিন্তু ইকরাকে কোথাও পাই না। আরে কোথায় গেল? একটু আগে তো ওকে এখানে দেখলাম। আমার এই অবস্থা দেখে শুভ বলল, নিশাদ, আমার মনে হয় তুই ভুল দেখছিস। সব সময় ইকরাকে নিয়ে ভাবিস তো, তাই হয়তো। ওর কথার জবাবে আমি বললাম, বিশ্বাস কর, আমি নিজ চোখে একটু আগে ওকে এখানে দেখছি।
তুই চল আমরা বিয়ে বাড়িটা ঘুরে দেখি, নিশ্চয়ই ও আশেপাশে কোথাও আছে। এই বলে আমি ও শুভ খুঁজতে লাগলাম ইকরাকে। ইকরাকে পুরো বিয়ে বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না তাকে। অবশেষে শুভ বলল, নিশাদ অনেক হয়েছে, এবার থামো। তুই সত্যি ভুল দেখেছিস হয়তো, প্লিজ শান্ত হয়। আয় এবার খেতে হবে, খেয়ে নেই। মনটা খারাপ হয়ে গেল। আমি ইকরাকে দেখেছিলাম সত্যি, জানি না কোথাও হারিয়ে গেল। মন খারাপ করে শুভ আর আমি খেতে বসলাম, খাওয়া শেষে বসে আছি। কিছুক্ষণ পর বর যাত্রী চলে আসলো। সবাই অনেক মজা করছে, চারদিকে অনেক মানুষজন। হঠাৎ করে আমি আবারও ইকরাকে দেখি। ওকে দেখে এবার আর শুভকে ডাকতে যাইনি, একটা দৌড় দিয়ে ইকরার কাছে চলে যাই, গিয়ে বলে উঠি, ইকরা তুমি। আমার কথা শুনে ইকরা কোন কথা বলল না। আমি আবারও বলে উঠলাম, ইকরা তুমি এখানে কথা বলছো না কেন? এবার ও বলে উঠল, সরি আপনি আমাকে কিছু বলছেন। ওর কথা শুনে অবাক হয়ে বললাম, আমাকে চিনতে পারছো না? আমি নিশাদ, তোমার স্বামী। এবার ও বলল, কি বলছেন ভাইয়া এসব আবুল তাবুল? আমি আপনার বউ মানে। ইকরা কি বলছো এসব? আমাকে ভালো করে দেখো, তোমার স্বামী। আমাকে ভুলে গেছো নাকি? কি হয়েছে তোমার, কেন চিনতেছো না আমাকে? উফ। তখন ও বলল, ভাইয়া সত্যি বুঝতেছি না আপনি কি বলছেন। আর ইকরাকে? আমার নাম ইকরা না ভাইয়া, আমার নাম ফাতেমা। কি তোমার নাম ফাতেমা? না এটা হতে পারে না, মিথ্যা বলছো। কি হয়েছে তোমার, ভয় পাইছো কেউ? কি ভয় দেখাইছে? তখন ফাতেমা বলল, না আমি সত্যি ইকরা না, আমি ফাতেমা। উফ, আমি পাগল হয়ে যাব। 5 বছর পর ওকে খুঁজে পেলাম। আর ও কি বলছে? এই শোনো, তুমি একটু দাঁড়াও প্লিজ, কোথাও যাবে না, 1 মিনিট দাঁড়াও এখানে, আমি আসছি। এই বলে এক দৌড়ে শুভর কাছে গেলাম, গিয়ে শুভকে বললাম, শুভ চল চল, এখনই ইকরাকে পেয়ে গেছি। এই বলে শুভকে নিয়ে তাড়াতাড়ি চলে গেলাম ইকরার কাছে। ওর কাছে যাবার পর শুভ ও আমার মতো ইকরাকে দেখে অবাক। ওকে দেখে শুভ বলে উঠল, শুভ, আরে ইকরা ভাবি কেমন আছেন? শুভর কথা শুনে ও বলল, ভাইয়া আপনিও শুরু করলেন। আমি আপনার ভাবি না, আমার নাম ইকরা না। আর কতবার বলবো, আমার নাম ফাতেমা। এটা শুনে শুভ বলে উঠল, কি এটা কিভাবে হতে পারে? একই রকম দেখতে, নাম আলাদা। আপনার কিছু হয়নি তো ভাবি? শুভর কথা শুনে মেয়েটা বলে উঠল, আরে আপনাদের কিভাবে বুঝাই? আমি ইকরা না ভাইয়া, আপনি মিলির খালাতো ভাই শুভ না। আমি আপনাকে চিনি, মিলি আমার বান্ধবী। বিশ্বাস না হলে চলেন মিলির কাছে, ওকে জিজ্ঞেস করেন, বুঝতে পারবেন আমার নাম ইকরা নাকি ফাতেমা। ওর কথায় আমি বলে উঠলাম, ঠিক আছে চলো। এই বলে তিনজনে শুভর খালাতো বোন মিলির কাছে গেলাম। ওর কাছে যেতেই মিলি বলল, শুভ ভাইয়া কি হয়েছে? আর ফাতেমা তোমাদের সাথে কেন, কোন প্রবলেম কি? মিলির মুখে কথাটা শুনে শুভ ইকরার বিষয়ে সব ঘটনা মিলিকে খুলে বললেন। এটা শুনে মিলি বললেন, সবই বুঝলাম, কিন্তু এই ইকরা না, এর নাম ফাতেমা। আমি ছোটবেলা থেকে ওকে চিনি, আমরা একসাথে পড়াশোনা করি। মিলির মুখে কথাটা শুনে ফাতেমা বলে উঠল, এবার তো বিশ্বাস হলো আমি ইকরা না, আমি ফাতেমা। এই বলে ফাতেমা সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু আমি এসব বিশ্বাস করি না, এ আমার ইকরা। আমি এতদিন পর ওকে পেয়েছি, আবার হারাতে পারবো না। এই ভেবে ফাতেমার পিছন পিছন যেতে থাকি। শুভ আমাকে আটকাতে চাইলেও আমি কোন কথা শুনিনি। আমি দেখতে চাই ফাতেমা কোথায় যায়। এই ভেবে ওর পিছন পিছন যাচ্ছি। হঠাৎ ফাতেমা দাঁড়িয়ে পিছনে আমার দিকে তাকিয়ে বলে, ফাতেমা, কি ব্যাপার, আপনি আমার পিছন পিছন আসছেন কেন? আমি ইকরা, আমি তোমাকে হারাতে পারবো না। তুমি কেন এমন করছো? ফাতেমা, হায় আল্লাহ, আপনি এখনো সেই ইকরাকে নিয়ে পড়ে আছেন। প্রমাণ করে দিলাম আমি ইকরা না, তবুও কেন পিছন পিছন আসছেন? দেখেন আপনি কিন্তু বেশি বেশি করে ফেলছেন। যদি আবারও পিছু নেন তাহলে তাহলে কিন্তু আমি মানুষ ডাকবো। ফাতেমার মুখে কথাটা শুনে আমি বললাম, ডাকো, কাকে ডাকবা? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তখন ফাতেমা বলল, আপনি আসলেই একটা পাগল, আপনার মাথায় সমস্যা আছে। এই বলে ফাতেমা চলে যেতে লাগলো। আমি ওর পিছু পিছু যাচ্ছিলাম। তখন শুভ পিছন থেকে আমার হাতটা ধরে ফেললো আর বলল, নিশাদ এমন পাগলামি করবি না, যেতে দে ওকে, বোঝার চেষ্টা কর, আশেপাশে মানুষজন দেখলে খারাপ ভাববে। শুভর কথার জবাবে বললাম, যে যা ভাবার ভাববে, এতে আমার কি? আমার হাতটা ছাড় শুভ, নয়তো আবারও ইকরাকে হারিয়ে ফেলবো। তখন শুভ বলল, সমস্যা নাই, আমি মিলির কাছ থেকে ওর বাড়ির ঠিকানা নিয়েছি। ওকে যেতে দে, বিয়েটা হয়ে যাক, তারপর কালকে আমরা ওর বাড়িতে যাব। শুভর কথায় শান্ত হয়ে বললাম, ঠিক বলছিস তো শুভ? হুম ঠিক বলছি, এখন চল, বর যাত্রী হয়তো চলে যাবে, বিয়ে বাড়িতে চল। এই বলে দুজনে বিয়ে বাড়িতে চলে গেলাম।
পরের দিন শুভ ও আমি চলে গেলাম ফাতেমাদের বাড়িতে। সেখানে যাবার পর ফাতেমার বাবা আমাদের বলল, ফাতেমার বাবা, কে বাবা তোমরা? তোমাদেরকে চিনলাম না তো। ওনার কথার জবাবে শুভ বলল, শুভ, মানে আঙ্কেল, আমি আপনার মেয়ের বান্ধবী মিলির খালাতো ভাই। আমার নাম শুভ আর ওর নাম নিশাদ। এটা শোনার পর ফাতেমার বাবা বলে উঠলেন, হুম বুঝলাম, ফাতেমা কাল বলেছিল তোমাদের কথা। তখন আমি ওনাকে বললাম, চাচা আপনার মেয়ে কোথায়? ওকে ডাকুন তো একটু। ইকরা কোথায়? তুমি বাইরে আসো। আমার কথা শুনে উনি বললেন, থামো, কি করছো? এটা ভদ্রলোকের বাড়ি, ভালো করে শুনে রাখো, আমার মেয়ের নাম ইকরা না, ওর নাম ফাতেমা, বুঝতে পেরেছো? ওনার কথার জবাবে আমি বললাম, না বুঝিনি, ও হুবহু আমার ইকরার মতো দেখতে, ও ইকরাই, হয়তো আপনি নাম পাল্টে ফেলেছেন। তখন ফাতেমার বাবা বলল, একই রকম দেখতে মানুষ কি থাকতে পারে না? আবারও বলছি, পাগলামো না করে এখান থেকে চলে যাও। তখন আমি বললাম, পাগলামো না, এটাই সত্যি, আমি ইকরাকে ছাড়া কোথাও যাব না, আমি ওকে নিয়ে যাব। তখন উনি বলল, যদি আমার বাড়ি থেকে না যান তাহলে মেরে তাড়িয়ে দিব। তখন শুভ আমাকে বলল, নিশাদ চল, ঝামেলা না করে চল, আমরা পরে আবার আসব। শুভর কথা শুনে বললাম, না যাব না, আমি প্রমাণ করে ছাড়বো ও আমার ইকরা ও ফাতেমা না। আমার কথা শুনে ফাতেমার বাবা বলল, কি প্রমাণ করবে শুনি? তখন আমি বললাম, ইকরার কোমরে একটা চিহ্ন আছে, ঈগল পাখির মতো চিহ্ন। আপনি ডাকুন আপনার মেয়েকে আর ওকে জিজ্ঞেস করে দেখুন আমার কথা মেলে কিনা। আমার কথা শুনে উনি ফাতেমাকে ডাকলেন, ডেকে বললেন, মা রুমে গিয়ে দেখতো তোর কোমরে ঈগল পাখির মতো কোন চিহ্ন আছে কিনা। ওনার কথায় ফাতেমা রুমে চলে গেলেন। কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে আসছেন, এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। ওর এই অবস্থা দেখে আমি বলে উঠলাম, চাচা দেখলেন আপনার মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এর মানে বুঝলেন আমি বলেছিলাম না এ আমার ইকরা ও ফাতেমা না? এখন তো স্বীকার করুন। তখনই ফাতেমা আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আপনার ধারণা ভুল, আমার কোমরে কোন চিহ্ন নেই। ফাতেমার মুখে কথাটা শুনে ওর বাবা বলে উঠলেন, শুনছেন তো আমার মেয়ে কি বলল? এখন সোজা বাড়িতে চলে যান, আর এক মুহূর্ত এখানে দেখতে চাই না। ওনার কথা শুনে আমি বললাম, না এটা হতে পারে না, আপনার মেয়ে মিথ্যা বলছে। ইকরা তুমি মিথ্যা বলছো, বলো ওনাকে। আমার কথা শুনে ফাতেমার বাবা আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফালাই দিলেন, আমি মাটিতে পড়ে গেলাম। শুভ তাড়াতাড়ি করে আমাকে মাটি থেকে তুললেন। আপনাদের মতামত কি জানতে চাই, এই মেয়েটা কি ইকরা নাকি ফাতেমা? বলেন তো দেখি কার ধারণা কেমন, কমেন্টে জানাবেন। তখন আমি ফাতেমার বাবাকে বললাম, মারেন যত ইচ্ছে হয় মারেন, যা ইচ্ছে করেন, তবুও আমি ইকরাকে ছাড়া যাব না। আমার কথার জবাবে ফাতেমার বাবা বললেন, বেশি কিছু ঝামেলা করতে চাই না, যা বলছি শোনো, এখান থেকে চলে যাও, নইলে আমি পুলিশ ডেকে ধরিয়ে দিব। ওনার কথায় আমি কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। এদিকে শুভ আমাকে বলছে, নিশাদ তোকে অনুরোধ করছি চল এখান থেকে, সন্ধ্যা হয়ে আসছে। এই বলে শুভ আমাকে টেনে বাড়ির বাইরে নিয়ে গেলেন। তখন আমি শুভকে বললাম, তুই ফিরে যা, আমি এখানেই থাকবো। জবাবে শুভ বলল, পাগল হলি নাকি, একটু পর রাত হবে, চল এখনই। শুভর কথা শুনে আমি বললাম, শুভ তুই তোর খালার বাড়িতে যা, আমি একটু পর আসতেছি। কোন কথা বলবি না, আর যা বলছি টেনশন করবি না, যত রাতি হোক আমি আসবো। আমার কথা শুনে শুভ চলে গেল। আমি ইকরাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। একটু পর সন্ধ্যা নেমে এলো, চারিদিক অন্ধকার হয়ে আসছে। আমি যে বাইরে দাঁড়িয়ে আছি সেটা মনে হয় ওনারা দেখছে। যাই হোক, ওখানে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, রাত হয়ে গেছে। হঠাৎ খেয়াল করলাম ইকরাদের বাড়ি থেকে লাইট হাতে কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে। আরেকটু সামনে আসতেই বুঝতে পারলাম এটা অন্য কেউ না, ফাতেমার বাবা। আমার কাছে এসে উনি বললেন, চলো আমার সাথে। ওনার কথার জবাবে বললাম, কোথায় যাব? তখন উনি বললেন, আসো দেখতে পাবে। এই বলে উনি আমাকে নিয়ে ওনার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পর আমাকে বললেন, হাত মুখ ধুয়ে নাও, আগে খেয়ে নেই তারপর কথা বলছি। ওনার মুখে কথাটা শুনে হা হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। ব্যাপার কি, কিছুক্ষণ আগে যে লোকটা রাগারাগি করছিল হঠাৎ তার আবার কি হলো? ঠিক তখনই ফাতেমার বাবা আবারও বললেন, যাও ফ্রেশ হয়ে আসো। ওনার কথায় ফ্রেশ হয়ে এসে একসাথে রাতের খাবার খেয়ে নিলাম। রাতের খাবার শেষে উনি আমাকে ও ফাতেমাকে বললেন, এখন আমি কিছু অজানা কথা বলবো তোমাদেরকে। কথাগুলো শুনে হয়তো তোমাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব। ওনার কথার জবাবে আমি বললাম, কি কথা চাচা? আচ্ছা বলেন না। ও আমার ইকরা তো দাড়ি।
তখন ফাতেমার বাবা বললেন, না বাবা, ও সত্যি ইকরা না, ওর নাম ফাতেমা, আর ফাতেমা ইকরার যমজ বোন। ফাতেমার কোমরে ঈগল পাখির মতো চিহ্ন আছে। তখন আমি তোমাকে মিথ্যা বলছিলাম। এটাই সত্যি, ফাতেমা আর ইকরা দুজন যমজ বোন। কথাটা শুনে ফাতেমা আর আমি দুজনে অবাক। তখন আমি বলে উঠলাম, না, মিথ্যা বলছেন আপনি। ইকরা জিন জাতি আর আপনার মেয়ে মানুষ, তারা কিভাবে যমজ বোন হয়? তখন ফাতেমার বাবা বললেন, এটা একটা ইতিহাস। তাহলে শোনো, তোমাদের দুজনকে আজকে সব ঘটনা খুলে বলি। আগে আমি ছিলাম একজন কাঠুরিয়া। ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, সেখানে আমি কাঠ কাটতে যেতাম। কাঠ কাটার পাশাপাশি টুকটাক আমি কবিরাজিও করতাম। তো একদিন জঙ্গল থেকে কাঠ কেটে ফিরছিলাম। যেদিন আমার ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে আসছিল, আমি যখন বাড়ির দিকে আসছিলাম, তখন আমি দেখলাম একটা বড় গাছের নিচে দুটো বাচ্চা খেলা করছে। বাচ্চা দুটোকে দেখে আমি অনেক অবাক হয়ে গেছিলাম। মনে মনে ভাবছিলাম, আরে এই সন্ধ্যাবেলা এই জঙ্গলে বাচ্চা আসলো কোথা থেকে? এই ভেবে আমি বাচ্চা দুটোর কাছে যাই, গিয়ে একটা বাচ্চাকে কোলে নিই। আরেকটা বাচ্চা খেলা করছিল তখনও। আমি বাচ্চাটাকে কেলে নিয়ে আশেপাশে ডাকতে থাকি, কেউ আছেন কি এখানে? বাচ্চাগুলা কার? সন্ধ্যা হয়ে গেছে, এখানে থাকা ঠিক না, বাচ্চাগুলোর ক্ষতি হতে পারে, কেউ কি আছেন? কিন্তু আমি কারো সাড়া পেলাম না। এদিকে কাউকে না পেয়ে আবারে সেই জায়গায় ফিরে আসি। এসে দেখি যে বাচ্চাটা খেলা করছিল, সে বাচ্চাটা সেখানে নেই। আমি অবাক হয়ে যাই, আরে একটু আগে তো বাচ্চাটা এখানে ছিল, কোথায় গেল? হায় আল্লাহ, ওকে আবার জঙ্গলি কোন প্রাণী খেয়ে ফেললো না তো? এই ভেবে ভয়ে আমি আমার কোলে যে বাচ্চাটা ছিল ওকে নিয়ে বাড়িতে চলে আসি। বাচ্চাটা যে কি সুন্দর ছিল বলে বোঝাতে পারবো না। আমাদের কোন সন্তান ছিল না, তাই আমি ও আমার স্ত্রী দুজনে অনেক খুশি হয়েছিলাম বাচ্চাটাকে পেয়ে। ভেবেছিলাম বাচ্চাটার মা বাবা হয়তো তার খোঁজ কখনো পাবে না, ওকে আমরাই মা বাবার আদর দিয়ে মানুষ করব। কিন্তু সেই রাতে ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম সুন্দর দেখতে একজন লোক আমার কাছে এসে বলছে, ভাই, আপনি আজকে যে বাচ্চাটাকে জঙ্গল থেকে নিয়ে আসছেন সেটা আসলে আমার বাচ্চা, ও মানুষ না, আমরা জিন জাতি। সন্ধ্যার সময় ওরা দুই বোন মিলে খেলা করছিল, আপনি না বুঝে হয়তো আমার একটা বাচ্চাকে নিয়ে গেছেন। দয়া করে যেখানে পেয়েছিলেন সেখানে রেখে আসবেন। এই বলে উনি চলে যায়। উনি চলে যাবার পর ঘুমটা ভেঙে যায়। আমার ঘুম ভাঙতেই আমি ভাবতে থাকি, স্বপ্নে কি দেখলাম আমি? এটাই কি তাহলে সত্যি বাচ্চাটা জিনের বাচ্চা ও মানুষ না? কিন্তু বাচ্চাটা খুবই সুন্দর ও মায়াবী ছিলেন, তাই আমি স্বপ্নের কথা ভুলে গিয়ে বাচ্চাটাকে আমার কাছে রেখে দেই। কিন্তু রোজ রোজ আমাকে ফাতেমার বাবা এসে বলতো বাচ্চাটাকে ফিরিয়ে দিতে, কিন্তু আমি দেইনি। অনেক ভয় দেখাতো, আমি ভয় পাইনি। উল্টো আমাদের বাড়িটা ও ফাতেমার শরীরে তাবিজ বেঁধে দিয়েছিলাম, যেন আমাদের কাছ থেকে ওকে কেউ নিয়ে যেতে না পারে। এর মাঝে আমার সাথে অনেক ভয়ানক কিছু ঘটে, তবুও আমি বাচ্চাটাকে ছাড়িনি। অবশেষে একদিন ফাতেমার বাবা আমাকে এসে বলেন, ঠিক আছে, তোর যদি এতই ইচ্ছে থাকে আমার মেয়েটাকে তোর কাছে রাখতে, তাহলে রাখো। তোরও যেহেতু কোন বাচ্চা নেই, কিন্তু একটা শর্ত আছে, আমার মেয়ের শরীরে কোন তাবিজ রাখবি না, আমি মাঝে মাঝে এসে আমার মেয়েকে দেখে যাব। তুই আমার মেয়েকে মানুষের সমাজে মানুষ করবি। এই বলে উনি চলে যান। আমার কাছে বড় হতে থাকে ফাতেমা। মাঝে মধ্যে ফাতেমার বাবা এসে ওকে দেখে যেত, কিন্তু কয়েক বছর আগে ওর মা বাবা মারা যান। মারা যাবার আগে উনি আমাকে বলে যান ফাতেমাকে আমি যেন কখনো চোখের আড়াল না করি। উনি আরো বলেন ফাতেমারা দুই যমজ বোন। এই হলো সত্য ঘটনা। ফাতেমার বাবার মুখে কথাগুলো শুনে আমি তো পুরাই অবাক, আমি কি শুনলাম? তাহলে সত্যি ও ফাতেমা? এদিকে ফাতেমা তার বাবার মুখে কথাগুলো শুনে কাঁদতে কাঁদতে বলল, বাবা, এসব কি সত্যি? আমি তোমার মেয়ে না, আমি জিনদের সন্তান। ফাতেমার মুখে কথাটা শুনে ওর বাবা বললেন, হ্যাঁ রে মা, তুই জিনের সন্তান। কিন্তু বিশ্বাস কর, আমি আর তোর মা কখনো তোকে বুঝতে দেইনি মা বাবার আদরের অভাব। এই ঘটনাটা না ঘটলে হয়তো তোকে কখনো বলতাম না তুই আমাদের সন্তান না। কথাগুলো শুনে ফাতেমা ওর বাবাকে জড়িয়ে ধরে বলল, কেন বলতে গেলে বাবা? তোমরা কখনো আমাকে বুঝতে দাওনি মা বাবার অভাব, কিন্তু এখন সব ঘটনা শোনার পর অনেক খারাপ লাগছে। সবই জানলাম, কিন্তু দেখো আমার জন্মদাতা মা বাবা বোন ওরা কেউ নেই আমার পাশে। এদিকে আমি মন খারাপ করে বললাম, চাচা আমাকে মাফ করবেন, অনেক পাগলামি করছি। কি করব বলেন, ইকরাকে অনেক ভালোবাসতাম, ওকে হারিয়ে মাথা ঠিক ছিল না। ফাতেমাকে দেখে ইকরার কথা মনে হচ্ছিল। এখন আমি বিশ্বাস করলাম ও ইকরা না, ও সত্যি ফাতেমা। আমার কারণে হয়তো আপনি কষ্ট পেয়েছেন।
ফাতেমা, তুমি হয়তো আমাকে খারাপ ভাবছো, আমাকে মাফ করে দিও। চাচা, আমাকে মাফ করে দিয়েন। এই বলে ওদের বাড়ি থেকে চলে আসছিলাম, ঠিক তখনই ফাতেমার বাবা বললেন, শোনো। ওনার কথার জবাবে আমি বললাম, জি বলেন। তখন উনি বললেন, কাল সকালে তুমি বাড়িতে যাবে, গিয়ে তোমার মা বাবাকে আমার কাছে নিয়ে আসবে। তোমার মা বাবাকে আমি দেখতে চাই। ওনার কথাটা শুনে আমি বললাম, ঠিক আছে চাচা, তাই হবে, আমি এখন চলে যাই। কালকে সকালে আমি আমার মা বাবাকে নিয়ে চলে আসব। এই বলে তখন চলে আসলাম শুভর খালার বাড়িতে। এদিকে আমি না ফেরায় শুভ খুব চিন্তিত ছিল। আমাকে দেখে শুভ বলল, শুভ, নিশাদ তুই আসছিস? তোর কিছু হয়নি তো? আমি, নাকি হবে, আমি ভালো আছি। জানিস কি হয়েছে? এই ভেবে শুভকে সব ঘটনা খুলে বললাম। ওকে আরো বললাম, ফাতেমার বাবা আমার মা বাবাকে কালকে ডেকেছেন। তখন শুভ বলল, তোর আর ডাকতে হবে না, তোর পাগলামো দেখে আমি তোর মা বাবাকে খবর দিচ্ছি, ওনারা কালকে এমনিতেই আসবে। শুভর কথা মতো পরের দিন সকালে মা বাবা সত্যি সত্যি এসে হাজির। মা বাবা এসেই আমাকে বলছে, নিশাদ বাবা, তুই ঠিক আসিস তো? শুভ বলল, তুই এখানে আসার পর পাগলামি শুরু করছিস, কি হয়েছে খুলে বলতো। তখন মা বাবাকে উদ্দেশ্য করে বললাম, পাগলামি করার মতো কিছু একটা দেখছি, তোমাদেরকে বলবো না, তোমাদের দেখাবো। এই বলে মা বাবাকে ফাতেমাদের বাড়িতে নিয়ে গেলাম। সেখানে গিয়ে মা বাবা ফাতেমাকে দেখে বলল, ইকরা বৌমা, তুমি এখানে কিভাবে? ওই এরাও আমার মতো ফাতেমাকে ইকরা ভাবছে। ফাতেমাকে দেখে মা বলল, বৌমা তুমি এখানে মানে কি হচ্ছে, এসব কথা বলছো না কেন? তখন বাবা বলল, বৌমা আমাদের উপর কি রাগ করে আছো, হয়তো আমাদেরকে অপরাধী ভাবছো, তাই না? মা বাবার মুখে এসব কথা শুনে ফাতেমার বাবা বললেন, আপনারা বসুন, আর আপনাকে যাকে বৌমা বলছেন ও আসলে আপনাদের ছেলের বউ না, আর ওর নাম ইকরা না, ফাতেমা। এই বলে ফাতেমার বাবা আমার মা বাবাকে পুরো ঘটনাটা খুলে বললেন। পুরো ঘটনাটা শুনে মা বাবা তো পুরাই অবাক। কি আর করার, এটাই বাস্তব। যাই হোক, তখন বাবা ফাতেমার বাবাকে বললেন, নিশাদের কারণে আপনারা কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন, আমরা চলে যাচ্ছি। তখন ফাতেমার বাবা বললেন, আরে কোথায় যাচ্ছেন, বসুন, আপনাদের এখানে ডেকেছি একটা কথা বলার জন্য। এই বলে ফাতেমার বাবা বললেন, মানুষ টাকা পয়সা ধন সম্পদ এসব পেলে সুখী হয় না। সুখী হতে হলে এসবের পাশাপাশি ভালোবাসা লাগে, মায়া লাগে, মমতা লাগে। সত্যিকারের ভালোবাসা কাকে বলে সেটা আমি নিশাদের মাঝে দেখেছি। নিশাদ ও আপনাদের কথা ভেবে আমি একটা ডিসিশন নিয়েছি। ডিসিশনটা হলো, আমি নিশাদ ও ফাতেমার বিয়ে দিতে চাই। নিশাদ হয়তো ইকরাকে হারিয়ে ফেলেছে, কিন্তু ইকরার যমজ বোন ফাতেমা তো আছে, বাকি জীবনটা ও ফাতেমার সাথে কাটাক, আমি এটাই চাই। ফাতেমার বাবার মুখে কথাটা শুনে সবাই অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলেন। আমি তো কিছু বলতেই পারছি না। তখন আমার মা বাবা ফাতেমার বাবাকে উদ্দেশ্য করে বললেন, এটা তো খুবই ভালো প্রস্তাব, আমরা রাজি আছি। ফাতেমার বাবার মুখে কথাটা শুনে আমার বাবা মা এক কথায় রাজি হয়ে গেলেন। এদিকে কথাটা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না, ওদিকে ফাতেমাও চুপ। তখন ফাতেমার বাবা বলল, আপনারা যেহেতু রাজি, তাহলে আজকালের মধ্যে বিয়েটা সেরে ফেলি, কি বলেন আপনারা? তখন জবাবে বাবা বলল, ঠিক আছে, তাই হোক। কি আর করার, আমার কিছু বলার ছিল না, কারণ আমি ফাতেমার মাঝে ইকরাকে খুঁজে পেয়েছিলাম। হয়তো ও ইকরা না, কিন্তু দুজনে দেখতে তো এক, তাই না? এই ভেবে ওদের কথায় রাজি হলাম। আমাদের বিয়েটা হলো বাসর রাতে। আমি ফাতেমাকে বললাম, ফাতেমা সরি। ফাতেমা, সরি কেন বলছেন? আমি, বিয়েতে তোমার মতামত আছে কি না সেটা না জেনে বিয়েটা করেছি। ফাতেমা, রাজি না থাকলে কি বিয়েটা করতাম? আর বাবা যেহেতু আপনার সাথে বিয়ে দিতে চেয়েছে, এতে কি আমার মতো না থাকতে পারে? আমি বাবার কথায় অবাধ্য হইনি, কখনো আর হব না। ভয় হয় শুধু এক জায়গায়। আমি, কি সেটা? ফাতেমা, রবি নামে একটা ছেলে আমাকে পছন্দ করে। ও সব সময় বলতো আমাকে বিয়ে করবে, কিন্তু আমার বিয়ে তো আপনার সাথে হলো। এখন ভয় হয় ও যদি আপনার কোন ক্ষতি করে। ফাতেমার মুখে কথাটা শুনে বললাম, ও এই কথা, এটা নিয়ে চিন্তা করো না। যাই হোক, এভাবে কেটে গেল 2টা বছর। 2 বছর পর আমাদের কোল আলো করে একটা সন্তান এলো, ওর নাম রাখলাম মুস্তফা। মুস্তফা দেখতে অনেক সুন্দর ছিল। দেখতে দেখতে যখন মুস্তফার বয়স 6 মাস, তখন আমাদের সাথে শুরু হয় এক অস্বাভাবিক ঘটনা। ঘটনাটা শুরু হয় আমার সাথে। আমি স্বপ্নে দেখতে থাকি একটা অবয়বটা এরকম যে তার শরীরটা প্রাণীর মতো, কিন্তু মাথাটা মানুষের।
সবচেয়ে ভয়ের বিষয় হলো সেই অবয়বটা কথা বলে। অবয়বটা আমাকে উদ্দেশ্য করে বলে, তোর আদরের ধন, তোর কলিজাকে আমি নিয়ে যাব। শুধু তোর সন্তান না, তোর সন্তানের সাথে তোকেও নিয়ে যাব। এরকম স্বপ্নের কোন মানে আমার জানা ছিল না। আজ এত বছর পর কি শুরু হলো আমার সাথে। আজ আমাকে আবারও মনে করিয়ে দিল ইকরার কথা। ইকরা আমার জীবনে এরকম অস্বাভাবিক কাজের মধ্যে এসেছিল। এভাবে ভয়ের মাঝে কেটে গেল আরো কয়েকটা দিন। এক রাতে আমি স্বপ্নে দেখলাম সেই ভয়ঙ্কর রকম দেখতে অবয়বটা আমার উদ্দেশ্য করে বলছে, কিরে ঘুমাচ্ছিস? ঘুমা, ভালো করে ঘুমা। ঘুম থেকে উঠে তোর ছেলেকে আর খুঁজে পাবি না। আমি তোর ছেলেটাকে নিয়ে যাব। এই স্বপ্নটা দেখার পর আমি চিৎকার দিয়ে উঠে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই আমি দেখি আমার পায়ের কাছে একটা কালো ছায়া বসে আছে। আমি এক লাফে উঠে রুমের লাইটটা জ্বালাতেই সেই কালো ছায়াটা দৌড়ে জানালা দিয়ে বের হয়ে গেল। এদিকে আমার চিৎকার শুনে ফাতেমা জেগে উঠে আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, চিৎকার দিলাম কেন? ওর কথা শুনে ওকে ঘটনাটা খুলে বললাম। ওকে বললাম, ফাতেমা, কিছুদিন ধরে আমার সাথে ভয়ঙ্কর কিছু ঘটছে। একটা ভয়ঙ্কর দেখতে অবয়ব আমাকে বলে আমাদের সন্তানকে নিয়ে যাবে, তার সাথে আমারও ক্ষতি করবে। আমার মুখে কথাটা শুনে ফাতেমা বলল, আমি বিষয়টা ভালো দেখছি না। তুমি কালকেই কোন ভালো হুজুরের কাছে যাও। ফাতেমার কথা শুনে বললাম, এটাই ভালো হবে। এই বলে শুয়ে পড়ি। পরের দিন বিকেল বেলা আমি একজন হুজুরের কাছে যাই। সেখানে যাবার পর হুজুর আমাকে বলেন, আপনি একটু অপেক্ষা করুন, আমার হাতে একটু কাজ আছে, সেরে নেই। হুজুরের কথায় অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর হুজুর ফ্রি হয়ে আমাকে জিজ্ঞেস করলেন, আমার সমস্যা কি? কি সমস্যার জন্য আমার কাছে এসেছি? হুজুরের কথার জবাবে আমি ওনাকে পুরো ঘটনাটা খুলে বললাম। আমার কথা শুনে হুজুর বললেন, বুঝলাম। এই ঘটনার সমাধান করতে হলে আমাকে আপনাদের বাসায় যেতে হবে। শুধু এতটুকু জেনে রাখুন, এটা নিশ্চয়ই কেউ কালো জাদু করেছে আপনাদের উপর। হুজুরের মুখে কথাটা শুনে আমি চিন্তিত হয়ে পড়ি। কে করলো আমাদের উপর কালো জাদু? যাই হোক, হুজুরের কথায় চলে আসলাম। তখন হুজুর বলল, একটু দাঁড়ান, এই পানিটা আপনার সাথে রাখুন। রাস্তায় কোন সমস্যা হলে এই পানিটা কাজে লাগবে। এখন সন্ধ্যা হয়ে গেছে, বেশি রাত হবার আগে তাড়াতাড়ি বাড়িতে চলে যান। এই বলে বোতলে পানি আমাকে দিলেন। আমি পানিটা সাথে করে নিয়ে রওনা করি বাড়ির দিকে। আমি বুঝতে পেরেছি আমার সাথে খারাপ কিছু ঘটবে, তাই কোথাও দেরি না করে তাড়াতাড়ি করে বাড়ির দিকে। আমি যখন আমার বাড়ির কাছাকাছি চলে আসলাম, তখন দেখলাম আমার সামনে সেই অবয়বটি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সেই ভয়ঙ্কর অবয়বটা বলে উঠল, কিরে, হুজুরের কাছে গিয়েছিলি? আরে হুজুর কিছু করতে পারবে না, তোর কবর তো রেডি, চল, তোকে যেতে হবে, চল। অবয়বটার মুখে কথাটা শুনে আমি রেগে বলে উঠলাম, শয়তান, তুই কি চাস বল, কে পাঠিয়েছে তোকে? তখন সেই অবয়বটা আমাকে কিছু না বলে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। ঠিক তখনই আমি হুজুরের দেয়া পড়া পানিটা সেই অবয়বটার দিকে ছিটাতে লাগলাম। ঠিক তখনই সেই অবয়বটা আমাকে বলল, বন্ধ কর, বন্ধ কর বলছি। কিন্তু আমি পানি ছিটানো বন্ধ করিনি। তখন সেই ভয়ঙ্কর অবয়বটা রাগে গড়গড় করতে করতে আমার দিকে ধেয়ে আসতে লাগলো। আমি ভয়ে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম। মাটিতে পড়ে আমি দেখলাম অবয়বটা আমার কাছে আসার আগে কেউ একজন তাকে ধরে ফেলল। শুরু হলো তাদের মধ্যে লড়াই। আমি শুধু দেখছি তাদের লড়াই, কিন্তু কে আমাকে বাঁচাতে আসলো, হয়তো কোন ভালো জিন হবে। তাদের লড়াইয়ের এক সময় সেই ভালো জিনটা সেই খারাপ ভয়ঙ্কর অবয়বটার মাথা ছিঁড়ে ফেলে। অবয়বটা মারা যায়। অবয়বটা মারা যাবার পর সেই ভালো জিনটা আমার দিকে এগিয়ে আসে। আমার সামনে আসতেই আমি যা দেখি সেটা দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি, জ্ঞান হারিয়ে ফেলি। কারণ এটা কোন ভালো জিন ছিল না, ও ছিল ইকরা। আমি ইকরাকে দেখে জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান ফিরতেই আমি নিজেকে আমার বাড়িতে দেখতে পাই। সবাই আমাকে ঘিরে বসে আছে। আমার জ্ঞান ফিরতেই আমি বলি, ইকরা, বাবা মা, আমি ইকরাকে দেখেছি। ফাতেমা, আমি তোমার বোন ইকরাকে দেখেছি। তখন বাবা আমাকে শান্ত করে বলল, আমরা দেখেছি। ইকরাই তোকে জ্ঞান হারানো অবস্থায় বাড়িতে নিয়ে আসছে, কিন্তু ও আমাদের কারোর সাথে কথা বলেনি, শুধু তোর বাচ্চাটাকে কোলে নিয়ে রেখে ও চলে গেছে। বাবার মুখে কথাটা শুনে মন খারাপ হয়নি। কেন মন খারাপ হয়নি জানেন? কারণ আমি জানি ইকরা কোন না কোন কারণে বোতল বন্দি থেকে মুক্ত হয়েছে। সে আবার আসবে, আমার কাছে আসবে। ঠিকই কথা মতো সেই রাতে ইকরা আমার রুমে আসলেন। ফাতেমা তখন ঘুমিয়ে।
ইকরা আমার রুমে এসে কান্না করতে করতে বললেন, কেমন আছো তুমি? ওকে দেখে আমিও কান্না করতে করতে বললাম, আমার কথা বাদ দাও, তুমি কেমন আছো? তুমি এতদিন পর। তখন ইকরা বলল, কবিরাজ আমাকে বোতল বন্দি করে নদীতে ফালাই দিয়েছিল। 5 বছর পর আমি এক দ্বীপে গিয়ে পৌঁছাই, কেউ একজন সেই বোতল সাথে করে নিয়ে যায় আর ভেঙে ফেলে আমি মুক্ত হই। বিশ্বাস করো, মুক্ত সাথে সাথে আমি তোমার কাছে চলে আসি। কিন্তু এসে এগুলা দেখবো সেটা ভাবিনি। আমি মনে হয় তোমাকে হারিয়ে ফেললাম নিশাদ। ওর কথা শুনে আমি বললাম, প্লিজ আমাকে ভুল বুঝো না, আমি তোমার অপেক্ষায় 5 বছর ছিলাম। হঠাৎ ফাতেমার সাথে দেখা হয়, ওর সাথে দেখা হতেই আমি মনে করি ওটা তুমি। কিন্তু না পরে জানতে পারলাম ফাতেমা তোমারই যমজ বোন। ইকরা, ফাতেমা তোমার বোন? তখন ইকরা আমাকে অবাক করে দিয়ে বলল, আমি জানি, বাবা আমাকে বলেছিল। তোমার সঙ্গে একসাথে বাঁচতে চেয়েছিলাম নিশাদ, কিন্তু ভাগ্য আমাদের একসাথে থাকতে দিল না। আমার বোনটাকে সুখে রেখো। তোমাদের ছেলেটা অনেক সুন্দর। আর হ্যাঁ, তোমাকে যে খারাপ অবয়বটা আক্রমণ করেছিল তাকে আসলে কালো জাদু করে পাঠানো হয়েছে। ফাতেমাকে রবি নামে একটা ছেলে ভালোবাসতো, তুমি ওকে বিয়ে করাই সেই ছেলেটা তোমাদের উপর প্রতিশোধ নিতে কালো জাদু করছে। যাই হোক, এখন আর ভয় নেই, আমি ওকে মেরে ফেলছি। ভালো থেকো নিশাদ, আমি মাঝে মাঝে আসবো তোমাদের কাছে। এই বলে চলে গেল। আমি কিছু বলতে পারলাম না, কারণ এটাই পরিস্থিতি, এটাই ভাগ্য। তারপর আর কি, এখানেই সমাপ্ত। আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।